আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আজকে একটা ঐতিহাসিক দিন। বিগত 1 বছর আগে এই দিনে আমরা সকলেই আনন্দ উদযাপন করেছি, আমাদের স্বাধীনতা উদযাপন করেছি। দ্বিতীয়ত আমরা এটাকে বলছি স্বাধীনতা 2.0। সো আশা করছি সকলেই ভালো আছো, সকলেই আজকের দিনটিকে উদযাপন করছো, সকলেই মুক্ত ও বাক স্বাধীনতার যে স্বাদ সেই স্বাদটা পেয়ে যাচ্ছ। সো আশা করছি এই জন্য সকলে ভালো আছো। সো আজকে দেখো, আজকে আমাদের বহুল আকাঙ্ক্ষিত একটা ক্লাস সমাজবিজ্ঞান। সেই সমাজবিজ্ঞানের একটা ম্যারাথন ক্লাস হবে। সো সমাজবিজ্ঞানের ম্যারাথন ক্লাস হওয়ার আগে দেখো, আমরা তো মাত্র এইচএসসি থেকে কোথাও গেলাম, উত্তীর্ণ এখনো হই নাই। সো এইচএসসিতে উত্তীর্ণ হওয়ার পরে আমাদের কিন্তু সকলের টার্গেট থাকে কি, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। যেমন আমারও টার্গেট ছিল কি, আমিও একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বো। সো আমি হচ্ছে এহসানুল হক মাহিম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমার মতো যারা যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও কিংবা যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমাদের জন্য অপেক্ষা করছে আমাদের ঢাবি খ এবং বিভাগ পরিবর্তন কোর্সটি। সো এই ঢাবি খ এবং বিভাগ পরিবর্তন কোর্সটা তুমি লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের পিন কমেন্ট চেক করলেই তোমরা কিন্তু পেয়ে যাবা। সো তোমরা একটু আমাকে জানাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, কে কোথা থেকে দেখছো, আমাকে স্পষ্টভাবে বুঝতে পারছো কিনা, লেখা ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, সবকিছু একটু আমাকে জানিয়ে দাও। ওকে, সো আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। তোমাদের যেই স্যারের তোমাদের ইয়ে আছে, সমাজবিজ্ঞান আছে, সেই স্যারেরা একটু কমেন্ট করে জানাও যে স্যার আমার আছে, আপনারা সবাই আসেন এবং আপনাদের যে ফ্রেন্ডের আছে সমাজবিজ্ঞান তাদেরকেও একটু মেনশন করে দেন। অনেকে আমাকে বলছিল আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নিজেও কিন্তু সমাজবিজ্ঞান বিভাগে পড়ছি। তোমরা এর আগে অনেকে হয়তো আমাকে বাংলা ক্লাসে দেখছো, বাট আমি নিজেও যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়ছি, এই জন্যই তোমাদের সাথে আজকে সমাজবিজ্ঞানে আসা। ওকে, আচ্ছা তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমেই যেই অংশটা দেখব সেটা হচ্ছে, দেখো আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0। আমরা একটু ঢাবি খ এবং 4.0তে কি কি আছে সেই জিনিসগুলো একটু জানিয়ে দেই, তারপরে আমরা মূল ক্লাসে ফিরে যাব। ওকে, তাহলে দেখুন এখানে আপনি কয়টি বই পাচ্ছেন, একটি, দুইটি, তিনটা, চারটা। বইগুলো কিন্তু আমার হাতে আছে, আমি কিন্তু চাইলে আপনাদের বইগুলো দেখাইতে পারি। এই যে ভার্সিটি ফাইটার এই বইটা, মুখস্থ বিদ্যা সেই বইটা এইটা, এবং ঢাবি সহজে এইটা হচ্ছে মূলত একটা প্রশ্ন ব্যাংক, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে। ঠিক আছে, ভার্সিটি ফাইটারে এখানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, ঢাবি সহজে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং ভার্সিটি ফাইটারে কি অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর। এবং মুখস্থ বিদ্যাতে কি আছে, মুখস্থ বিদ্যাতে আমাদের আপনারা যারা হচ্ছে বিভিন্ন ভোকাবুলারি কিংবা এমসিকিউ এগুলো নিয়ে ভয় পান, তাদের জন্য কিন্তু আমাদের মুখস্থ বিদ্যা বইটা অনেক অনেক প্রয়োজনীয় একটা বই। ওকে, তাহলে দেখেন এই বইগুলো তো পেয়ে গেলেন। বইগুলো পাওয়ার পরে আপনি ঢাবি যে বিগত 15 বছরের প্রশ্ন ব্যাংক সেটা কিন্তু কোথায় পাচ্ছেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহজিয়াতে পাচ্ছেন। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য পাচ্ছেন ভার্সিটি ফাইটার বইটা, এবং মুখস্থ বিদ্যার জন্য আপনি পাচ্ছেন মুখস্থ বিদ্যা। ওকে, ওএমআর বুক হচ্ছে প্র্যাকটিসের জন্য। ভাই সবই তো বুঝলাম, কিন্তু প্র্যাকটিস করবো কোথা থেকে? প্র্যাকটিস করবেন হচ্ছে ওএমআর বুক থেকে। তারপরে দেখেন এখন হচ্ছে আমার সমাজবিজ্ঞান। দেখেন সমাজবিজ্ঞান তো আমরা সকলেই পড়ি, তাই না? সমাজবিজ্ঞানের কিন্তু কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো পড়লে আমার এখান থেকে প্রশ্ন আসবেই, এবং আমি আপনাদের সাজেশন হিসেবে 5টা প্রশ্ন দিব প্রয়োগমূলকের, এবং ইনশাল্লাহ এই 5টা প্রশ্নের মধ্যে থেকে আপনি যে কোনো একটি প্রশ্ন আপনার পরীক্ষায় পাবেন। দেখেন প্রথম প্রশ্নটা, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বিগত যে বছরগুলো আছে, প্রথম অধ্যায় থেকে আমরা প্রশ্ন হয় জানি, প্রথম অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে এটা, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। অর্থাৎ সৃজনশীল একটা দেওয়া থাকবে, সৃজনশীল দেওয়ার পরে এখানে বলবে যে সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এই প্রশ্নটাই কিন্তু বারবার কতবার বোর্ডে এসেছে, 23 সালে আসছে, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, দিনাজপুর, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, সিলেট, যশোর, সব বোর্ডে কিন্তু এই প্রশ্নটা বারংবার এসেছে। কাজেই আমি আপনাদের যদি ভাগ্য ভালো থাকে আপনাদেরকে বলতে চাই, এবারে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে প্রথমেই যে প্রশ্নটা 1 নাম্বার প্রশ্ন যেটা থাকবে,
আপনাদের 1 নাম্বার প্রশ্ন যেটা থাকবে সেই 1 নাম্বারের গ নাম্বার প্রশ্নটা কিন্তু আপনারা এটা পেয়ে যেতে পারেন যে সমাজবিজ্ঞান বলতে কি বোঝো ব্যাখ্যা করো। অর্থাৎ প্রয়োগমূলক বলতে বোঝায় আমাদের যে গ নাম্বার প্রশ্নটা আছে, কোন প্রশ্ন ভাইয়া? গ নাম্বার প্রশ্ন। কোন প্রশ্ন? গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি, গ নাম্বার প্রশ্নে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে 1-এর গতে আমরা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে এই প্রশ্নটা আসবে। যদি এই প্রশ্নটা না আসে তাহলে দ্বিতীয় সর্বোচ্চ ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে নগর সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করো। অর্থাৎ আমাদের যে নগর সমাজবিজ্ঞান আছে সেই নগর সমাজবিজ্ঞানের ধারণাটা ব্যাখ্যা করো। প্রথম ইম্পর্টেন্ট এইটা, তার মানে এটাকে আমরা আরেকটু হাইলাইট করে দেই। অর্থাৎ এইটাকে হচ্ছে আমরা 5 স্টার দিতে পারি। কত স্টার? গ নাম্বারের জন্য, প্রথম অধ্যায়ের গ নাম্বারের জন্য এটা হচ্ছে 5 স্টার, আর এগুলো কি? এগুলো হচ্ছে 4 স্টার। 1 2 3 4। তাহলে প্রথম অধ্যায়ের গ নাম্বারের জন্য 5 স্টার। কেউ বলবেন না প্রশ্ন ফাঁস করা হচ্ছে, এখানে ডিরেক্ট আমরা বিগত বছরে অ্যানালাইসিস করে যেগুলো পাইছি সেটা। অর্থাৎ 1-এর গতে সমাজবিজ্ঞান বলতে কি বোঝো ব্যাখ্যা করো, এইটা আসতে পারে। এইটা যদি না আসে তাহলে নগর সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করো। আর এই দুটো যদি না আসে তাহলে এই যে সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করো, এটা একটু পড়বেন, এটা হচ্ছে 3 স্টার। পরিবার সমাজবিজ্ঞানের ধারণা, এটা হচ্ছে 3 স্টার। নৃবিজ্ঞানের ধারণা, এটা হচ্ছে 3 স্টার। সো এই 3টা মানে এই 5টা প্রশ্ন বাদে গ নাম্বারে বা 3 মার্কের জন্য, গ নাম্বারে বা 3 নাম্বারের জন্য আপনাদের কিন্তু আর পড়তে হবে না। সো আমরা 3 মার্ক নিশ্চিত করে ফেললাম সৃজনশীলে, যে 3 মার্ক। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে, কোন অধ্যায় থেকে? প্রথম অধ্যায় থেকে। সবাই বলেন প্রথম অধ্যায় থেকে প্রয়োগমূলকের যে 5টা প্রশ্ন আসতে পারে সেই 5টা প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, সেই 5টা প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি। সমাজকর্মের ক্লাস কি নেবেন না? না, সমাজকর্ম ক্লাস আমরা নিব না। সমাজকর্মের একটা হচ্ছে আপনাদের কি একটা সাজেশন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। ওকে, সমাজকর্মের একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ, বা আমাদের আর্টস কমার্স পাঠশালা গ্রুপে দেখবেন সমাজকর্মের একটা আমরা সাজেশন দিয়েছি। তাহলে দেখেন এই অংশগুলা গ নাম্বার ইনশাল্লাহ সবাই পারবেন। সবাই বলেন ইনশাল্লাহ গ নাম্বারে আমাদের আর কোনো সমস্যা হবে না। সবাই বলি ইনশাল্লাহ গ নাম্বারে আমাদের কোনো সমস্যা হবে না। সবাই বলেন গ নাম্বার নিয়ে সবাই ক্লিয়ার? কে কে ক্লিয়ার বলেন? আচ্ছা, তারপরে দেখেন দ্বিতীয় অংশে আমরা এবার ঘ নাম্বারের জন্য যাই। ঘ নাম্বারে যে প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসছে সেই প্রশ্নটা হচ্ছে সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ, উক্তিটি বিশ্লেষণ করো। এবং এই উক্তিটি কে করেছেন? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের আমাদের সামগ্রিক পাঠ, এই উক্তিটি কে বলেছেন বলেন? সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ, এই উক্তিটি বিশ্লেষণ করেন। আপনারা ম্যাকাইভারের সংজ্ঞা দিতে পারেন, আপনারা হচ্ছে ডুরখেইমের সমাজবিজ্ঞান যে একটা প্রতিষ্ঠান। অর্থাৎ এই প্রশ্নে আপনারা কমপক্ষে 2 থেকে 3টা উক্তি দিয়ে দিবেন, 2 থেকে 3টা উক্তি দিয়ে দিবেন। কার কার উক্তি দিলে ভালো হয়? আপনারা যখনই সমাজবিজ্ঞান পড়বেন চেষ্টা করবেন সমাজবিজ্ঞানে ম্যাকাইভারের উক্তি দেওয়ার জন্য। কার উক্তি? ম্যাকাইভারের উক্তি দেওয়ার জন্য। ম্যাকাইভারের উক্তি যদি না পান আপনারা দিবেন হচ্ছে অগাস্ট কোত। কার নাম? অগাস্ট কোত। ইংরেজিতে এই বানানটা কেমন হয় জানেন? ইংরেজিতে বানানটা হয় অগাস্ট কমতে, এই যে অগাস্ট কমতে, কিন্তু বাংলায় কি? অগাস্ট কোত। আপনারা ম্যাকাইভার, অগাস্ট কোত, না হলে এমিলি ডুরখেইম। কে? এমিলি ডুরখেইমের যে সমাজবিজ্ঞান কি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সংজ্ঞাটা দিবেন। অর্থাৎ আপনারা যদি এখানে 4-এ 4 4 আউট অফ 4 পাইতে চান তাহলে ঘ নাম্বারে নিশ্চিতভাবে আপনাকে কি করতে হবে? একটা সংজ্ঞার মধ্যে দিতে হবে। কার সংজ্ঞা? আমাদের যে মনীষীগুলো আছে, বিখ্যাত মনীষীগণ, তাদের একটা সংজ্ঞা আপনাকে কিন্তু দিতে হবে। ওকে, তাহলে দেখেন সমাজবিজ্ঞান সমাজের সামগ্রিক পাঠ। সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের সামগ্রিক পাঠ। এই উক্তিটা আপনাকে বিশ্লেষণ করতে হবে। বিগত বছরগুলোতে বারংবার এই প্রশ্নটা আসছে, আবারও আমরা এই প্রশ্নটাই পড়ব। ঘ নাম্বারে আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের ব্যাপকতা গভীর। এই প্রশ্নটা খুব কমবার আসে, কিন্তু আমরা হচ্ছে এই প্রশ্নটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তারপরেও এই প্রশ্নটা একটু দেখে যাব এক লাইন। সো আমি যেই অংশগুলো দিচ্ছি প্রয়োগের জন্য, উচ্চতার দক্ষতার জন্য, এই প্রশ্নগুলো দেখলেই গ ঘ এর জন্য হয়ে যাবে।
ইনশাল্লাহ। তো দেখেন বর্তমানে সমাজবিজ্ঞান বিষয়টির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। এই উক্তিটা বিশ্লেষণ করো, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য, এটা উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ আপনি যদি এই প্রশ্নটাই পড়েন, আপনাকে আমি একটু বলি, আপনি যদি এই প্রশ্নটাই পড়েন না, এই প্রশ্নটা পড়লে বাকি উত্তরগুলো এমনি লিখতে পারবেন, সবগুলার উত্তর হচ্ছে সমাজবিজ্ঞানের যে ভূমিকা, কিসের, সবগুলার উত্তর হচ্ছে সমাজবিজ্ঞানের ভূমিকা। তো সমাজবিজ্ঞানের ভূমিকা বা সমাজবিজ্ঞান কি কাজ করে সেই জিনিসটা এই সবগুলা প্রশ্নের মধ্যে লিখবেন ইনশাল্লাহ। সাথে এই যে এরকম দুই একটা উক্তি মেরে দিবেন, আপনার এখানে 4-এ 4 না দিলেও আপনাকে 4-এ 3 দিতে বাধ্য, 4-এ 4 না দিলেও 4-এ 3 দিতে আপনাকে বাধ্য। ওকে, 4-এ 4 না দিলেও 4-এ 3 বাধ্য। সব প্রশ্নগুলো একবার দেখে নেন। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। দেখেন এই যে সমাজ বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য আর সমাজ বিজ্ঞানের ব্যাপকতা গভীর, প্রশ্নটা একই। এর সাথে যদি সমাজ বিজ্ঞানের সামগ্রিক পাঠ, সেম প্রশ্ন খালি একটু ঘুরাই দিছে, এখানে উত্তর কি লিখবো, উত্তর হচ্ছে সমাজবিজ্ঞান যে সামগ্রিক পাঠ সেই প্রশ্নটার উত্তরটাই আমরা সবখানে লিখবো। আর মানব জীবনের সাথে সমাজবিজ্ঞান কিভাবে গুরুত্বপূর্ণ, আমরা যদি দেখতে চাই সমাজের অর্থনৈতিক দিক, সমাজের রাজনৈতিক দিক, সমাজের যে পারিপার্শ্বিক দিকগুলা রয়েছে সেইটার জন্য আমার কি সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমি যেই অংশেই যাই না কেন বা যেই দিকেই যাই না কেন, সমাজবিজ্ঞান কি আমার জীবনে যে গুরুত্ব ফেলে সেইটাই আমাকে প্রশ্নে আলোকপাত করতে হবে। শেষের প্রশ্ন দেখেন, সর্বশেষ প্রশ্ন, নির্বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের যে সম্পর্ক সেই প্রশ্নটা ব্যাখ্যা করেন। সমাজবিজ্ঞানের উৎপত্তির যে পটভূমি সেটা ব্যাখ্যা করেন, যে সমাজবিজ্ঞান কিভাবে আসলো। আমরা সর্বপ্রথম দেখেছি যেটা সোশিও ফিজিক্স নামে পরিচিত ছিল, সোশিও ফিজিক্স অর্থাৎ সমাজ পদার্থবিদ্যা। পরবর্তীতে যে আমাদের বিজ্ঞানীরা আছেন তারা দেখলেন যে আসলে না, এটা সাধারণ কোনো বিজ্ঞানের মতো না। কিসের মতো না, সাধারণ কোনো বিজ্ঞানের মতো না। এইটা কিসের মতো, এইটা হচ্ছে একটু আলাদা ধরনের। এবং পরবর্তীতে তারা এটাকে কিসের অন্তর্ভুক্ত করলেন, এটাকে সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত করলেন। কিসের, সোশ্যাল সায়েন্স। এবং এই সোশ্যাল সায়েন্স থেকে পরবর্তীতে এর সম্পর্কে কি হলো, অর্থনীতির সাথে সম্পর্ক হলো, রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক হলো, ইতিহাসের সাথে সম্পর্কিত হলো, নৃবিজ্ঞানের সাথে সম্পর্ক হলো। এই নৃবিজ্ঞানকে আমরা কি বলি, নৃবিজ্ঞানকে আমরা ইংরেজিতে বলি অ্যানথ্রোপোলজি। কি বলি, অ্যানথ্রোপোলজি। সো অ্যানথ্রোপোলজির সাথে আপনার সমাজবিজ্ঞান বা সোশিওলজি যে সম্পর্ক সেই সম্পর্কটা এখানে ব্যাখ্যা করতে হবে। এই প্রশ্নটাও খুব কমবার এসে থাকে, তারপরেও আমরা কোনোভাবেই এই প্রশ্নগুলো আসলে বাদ দিতে পারি না, সো আমরা দুইটা সাজেশন দিয়ে দিলাম, উচ্চতর দক্ষতামূলক এবং প্রয়োগমূলক। এরপরে চলো আমরা একটু এমসিকিউ এর দিকে ফোকাস করি। তাহলে চলেন আমরা কিসের দিকে ফোকাস করব, এমসিকিউ এর দিকে ফোকাস করব। হ্যাঁ, এমসিকিউ পড়াবো অবশ্যই। প্রথম প্রশ্ন বলছে যে সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। সমাজবিজ্ঞান কিসের পাঠ, সামাজিক কার্যাবলীর পাঠ। এই উক্তিটি কে করছে, এই উক্তিটি করছে হচ্ছে আবার ম্যাক্স ওয়েবার। কে করছে, ম্যাক্স ওয়েবার। যদি এই প্রশ্নেই প্রতিষ্ঠান লেখা থাকে, কি লেখা থাকে, প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠান যদি লেখা থাকে উত্তর হবে এমিলি ডুরখিম। উত্তর হবে কি, এমিলি ডুরখিম। যদি প্রতিষ্ঠান কথাটা উল্লেখ থাকে তাহলে উত্তর হবে এমিলি ডুরখিম। এবং যদি স্থিতিশীলতা কিংবা গতিশীলতা থাকে, সামাজিক স্থিতিশীলতা কিংবা সামাজিক গতিশীলতা, স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা যদি কথাটা থাকে, সামাজিক গতিশীলতা যদি থাকে, স্থিতিশীলতা এবং গতিশীলতা যদি থাকে তাহলে উত্তর হবে আগস্ট কোত। যদি বলে যে সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্ক তাহলে এটা হবে এমিলি ডুরখিম। যদি বলে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার পাঠ তাহলে হবে এটা আগস্ট কোত। আপনাদের কিছুই মনে রাখতে হবে না, আপনারা খালি দেখবেন যে এখানে কি আছে, যদি সামাজিক কার্যাবলী থাকে তাহলে এবার, প্রতিষ্ঠান উল্লেখ থাকলে ডুরখিম, আর যদি স্থিতিশীলতা গতিশীলতা থাকে তাহলে আগস্ট কোত। স্থিতিশীলতা গতিশীলতা থাকলে আগস্ট কোত, স্থিতিশীলতা গতিশীলতা থাকলে আগস্ট কোত। আই রিপিট, স্থিতিশীলতা গতিশীলতা হলে আগস্ট কোত। প্রতিষ্ঠান হইলে এমিলি ডুরখিম, প্রতিষ্ঠান হইলে ডুরখিম, প্রতিষ্ঠান হইলে কি ডুরখিম। আর যদি বলে সামাজিক কার্যাবলী তাহলে ম্যাক্স ওয়েবার। ক্লিয়ার, ক্লিয়ার। কোনটার জন্য কি উত্তর হবে সেটা আপনাদেরকে বলে দিলাম। এরপরেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমি কি করব বলেন, কোনটার জন্য কোন উত্তরটা হবে সেটাও কি আপনাদেরকে আমি বলে দিয়েছি। আশা করছি আপনারা সকলেই ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন ভাইয়ারা, ক্লিয়ার কিনা বলে দেন, বলে দেন সবাই ক্লিয়ার কি আমরা? বলে আমরা 2 নম্বর প্রশ্নে যাই। সমাজ বিজ্ঞানকে
সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কারণ সমাজবিজ্ঞানে সবকিছু অন্তর্ভুক্ত থাকে। সমাজবিজ্ঞানে সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে, সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে। এই কারণে কি সমাজকে আমার পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। যদি এই অপশনগুলো না থাকে, এই অপশনটা থাকে, তারপরেও কিন্তু উত্তরটা কি হবে? উত্তরটা ঠিক হবে। এবং সমাজের সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে বলে সমাজবিজ্ঞান কি? শাস্ত্র। এরপরে আমার সমাজের বিভিন্ন দিক, সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। তাহলে সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করে কে? সমাজবিজ্ঞান। সমাজের বিভিন্ন দিক বিশ্লেষণ করে। এখন দেখেন তো, এই সকল বিষয় বলতে কি বলে? সকল বিষয় বলতেই আমরা বুঝি সামগ্রিক, তাই না? সকল বিষয় বলতেই আমরা কি বুঝি? সামগ্রিক। তাহলে এখানে সামগ্রিক কোথায় আছে? এখানে সামগ্রিক কোথায় আছে? দেখেন, এই যে সি নাম্বার আছে সামগ্রিক। সি নাম্বারে কি আছে? সামগ্রিক। মানে এই জিনিসগুলো মাথায় রাখলে এমনি আনসার করতে পারা যাবে। সমাজবিজ্ঞান এতটা কঠিন না যে আপনি যখন এই অংশটা দেখবেন তখন ওই অংশটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 2 এর কি হচ্ছে? 2 এর হচ্ছে সি নাম্বার। আসুন 3 এ, সমাজবিজ্ঞান কি? সমাজবিজ্ঞান হচ্ছে একটা তাত্ত্বিক বিজ্ঞান নাকি ফলিত বিজ্ঞান নাকি বস্তুনিষ্ঠ বিজ্ঞান? সমাজবিজ্ঞান কি তাত্ত্বিক বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান নাকি ফলিত বিজ্ঞান নাকি বস্তুনিষ্ঠ বিজ্ঞান? আচ্ছা, তাত্ত্বিক বিজ্ঞান নাকি ফলিত বিজ্ঞান? সমাজবিজ্ঞান হচ্ছে একটা ফলিত বিজ্ঞান না, কারণ সমাজবিজ্ঞানের ব্যবহারিক দিকগুলো আমরা পাই না। তাহলে সমাজবিজ্ঞান কি? একটা তাত্ত্বিক বিজ্ঞান। তাত্ত্বিক বিজ্ঞান মানে কি? যেখানে থাকে তত্ত্ব। যেমন এখানে আমার ম্যাক্স ওয়েবারের তত্ত্ব আছে, কার্ল মার্কসের তত্ত্ব আছে, এমিলে ডুরখিমের তত্ত্ব আছে, হার্বার্টের তত্ত্ব, সবার তত্ত্ব আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আপনার তাত্ত্বিক বিজ্ঞান। ফলিত বিজ্ঞান মানে যেখানে ব্যবহারিক থাকে, ব্যবহারিক থাকে। তাহলে এখানে কি ব্যবহারিক আছে? নাই। বস্তুনিষ্ঠ বিজ্ঞান কি? বস্তুর সাথে সম্পর্কিত বিজ্ঞান। তার মানে এইটাও হবে, এইটাও হবে। তাহলে আপনারা বলেন, তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে 1-3, মানে এইটা। ক্লিয়ার? উত্তর কি হবে? উত্তর হবে 1-3। উত্তর কি? 1-3, ফলিত বিজ্ঞান না। ওকে, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও। সাম্প্রতিক এক রিপোর্টে অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু শহরকে? ঢাকা। পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হচ্ছে ইট ভাটা নাকি যানবাহনের ধোঁয়া নাকি নির্মাণাধীন ব্যবস্থা। দেখেন, কোন অধিদপ্তরের প্রশ্নের মধ্যেই উত্তর। কোন অধিদপ্তরের? পরিবেশ অধিদপ্তরের। তাহলে এটা কোন সমাজবিজ্ঞান হবে? স্পষ্টভাবে পরিবেশ সমাজবিজ্ঞান। যেখানে স্বাস্থ্য নিয়ে আলোচনা করে চিকিৎসা সমাজবিজ্ঞান। যেখানে গ্রাম নিয়ে আলোচনা করে সেটাকে কি বলে? গ্রামীণ সমাজবিজ্ঞান। আর যেখানে সমাজের মানুষ নিয়ে আলোচনা করে, মানুষ নিয়ে আলোচনা করে, সেটা কি? মানুষ নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে আমাদের সামাজিক জনবিজ্ঞান। যদি চিকিৎসা বা স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা হয়, স্বাস্থ্য নিয়ে আলোচনা করলে হয় সেটা চিকিৎসা সমাজবিজ্ঞান। গ্রামাঞ্চল নিয়ে যদি আলোচনা করা হয়, কোন অঞ্চল? গ্রামাঞ্চল, কৃষি ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে সেটাকে আমরা বলবো কৃষি সমাজ ব্যবস্থা। তাহলে কি? তাকে আমরা বলবো গ্রামীণ সমাজবিজ্ঞান। মানুষ নিয়ে হলে সামাজিক জনবিজ্ঞান, স্বাস্থ্য নিয়ে হলে চিকিৎসা, আর গ্রামাঞ্চল কৃষি ব্যবস্থা নিয়ে হলে গ্রামীণ সমাজবিজ্ঞান। আশা করছি সকলে বুঝি। তার মানে এটা হবে পরিবেশ সমাজবিজ্ঞান, কারণ প্রশ্নের মধ্যে আমার উত্তরটা দেওয়া আছে ভাইয়া। কোন অধিদপ্তর? পরিবেশ অধিদপ্তর। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? পরিবেশ কথাটা লেখা থাকলেই কি, মানে যেই সমাজবিজ্ঞানে পরিবেশ নিয়ে আলোচনা, দেখেন ইট ভাটা কি? ইট ভাটা, ইট ভাটা কি দূষণ করতেছে? বায়ু দূষণ। তাহলে বায়ু কিসের উপাদান? পরিবেশের উপাদান। উত্তর হচ্ছে পরিবেশ সমাজবিজ্ঞান। ক্লিয়ার? ওকে স্যার, একটু ফাস্ট পড়ান। হ্যাঁ ভাইয়া, ক্লাস রেকর্ড থাকবে, ফাস্ট পড়ে তো স্যার। বাকি যদি আপনার প্রশ্নটা আছে চিকিৎসা সমাজবিজ্ঞান কি, চিকিৎসা সমাজবিজ্ঞান কি, তাইলে তো তখন আর পারবেন না যে চিকিৎসা সমাজবিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয়। আমরা বলতেছি যাতে একদম টপ স্টুডেন্ট থেকে আমার যে স্টুডেন্টটা লো স্টুডেন্ট সেই স্টুডেন্টটাও যাতে পরীক্ষায় পারে। এইটা হচ্ছে আমাদের আর্টস কমার্স পাঠশালার মূল লক্ষ্য। কি আমাদের আর্টস কমার্স পাঠশালার মূল লক্ষ্য কি? যে টপ স্টুডেন্ট থেকে লো স্টুডেন্ট সবাই পারবে। এখন যদি আপনারা সে গ্রামীণ সমাজবিজ্ঞান
এখানে কৃষি ব্যবস্থার সম্মুখীন হচ্ছে ক্ষতির, তাহলে উত্তর হবে গ্রামীণ সমাজবিজ্ঞান। ঠিক আছে, ওকে। ফার্স্ট পড়ালে তো বাবা ফার্স্ট, আমি যদি রিডিং পড়াও যাই তারপরেও কোনো সমস্যা হবে না, কিন্তু সবার জন্যই আসলে পড়তে হবে। ওকে, দেখেন এখানে কি বলছে, সমাজবিজ্ঞানের সমস্যাটাই অধ্যয়ন গুরুত্বপূর্ণ, সঠিক চিকিৎসা প্রয়োজন, সমাজ জীবনের প্রভাব নির্ণয়, নাকি নগর পরিকল্পনার প্রয়োজন। আচ্ছা, সঠিক চিকিৎসার প্রয়োজন, সঠিক চিকিৎসার প্রয়োজনে কি আমার অবশ্যই করতে হবে, কারণ ইট ভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন ব্যবস্থার জন্য ধুলায় কি হয়, আমার বিভিন্ন ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট এই সমস্ত রোগ হয়। তার মানে আপনার সঠিক চিকিৎসার প্রয়োজন হবে। সমাজে জীবনের প্রভাব নির্ণয়, আপনার যদি স্বাস্থ্যগতভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, তার মানে আপনার এটা সমাজ জীবনে প্রভাব পড়বে, তার মানে এইটা হবে। নগর পরিকল্পনার প্রয়োজন, এখন আপনি নগরটা পরিকল্পনা করে বানাচ্ছেন, তাহলে নগরে যে যে জিনিসগুলো ক্ষতি করে, কি কি ক্ষতি করে, ইট ভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন ব্যবস্থাপনা ধুলা, এগুলো কি আপনি নগর থেকে বের করে দিবেন। যখন আপনার পরিকল্পনা থাকবে তখনই তো আপনি বের করে দিবেন। আপনাকে সঠিক ভাষায় বলি, কিছুদিন আগে মাইলস্টোনে একটা দুর্ঘটনা ঘটলো। এখন এয়ারপোর্টের পাশে কিন্তু কোনো কিছু কি বানানোর জন্য অনুমতি লাগে। সো মাইলস্টোনকে ওখানে বানানো নিষেধ করা হয়েছিল, তারপরে মাইলস্টোন ওখানে বানাইছে। তাহলে দুর্ঘটনাটা যে ঘটলো, এটাতে শুধুমাত্র পাইলট বা বিমান বাহিনীর দোষ না, মাইলস্টোন কর্তৃপক্ষেরও দোষ আছে, তাই তো? তাহলে এই মাইলস্টোন কর্তৃপক্ষের যে দোষ, তাহলে সেটা কিসের অন্তর্ভুক্ত হবে, নগর পরিকল্পনার অন্তর্ভুক্ত হবে, তাই তো? তাহলে নগর পরিকল্পনার যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে এখানে নগরে কি কি আছে, ইটভাটা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন স্থাপনার ধোঁয়া, তাহলে সেখানে অবশ্যই নগর পরিকল্পনারও আমার প্রয়োজন। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। কি উত্তর? 1 2 3। ওকে, তাহলে দেখেন পলিটিক্স এই গ্রন্থের রচয়িতাকে আমরা জানি। প্লেটো কি লেখছে? প্লেটো লেখছে রিপাবলিক। প্লেটোর বইয়ের নাম কি? গতবার যেহেতু পলিটিক্স আসে, এবার রিপাবলিকও আসতে পারে। প্লেটোর পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে আমরা আগে দিব, তার আগে দেখবো যে প্লেটো কি লেখছে। প্লেটোর লেখছে হচ্ছে রিপাবলিক। তাহলে নিবয় কি লিখছে? আপনার স্ল্যাভারি সম্পর্কে একটা বই লিখছে, স্ল্যাভারি। তাহলে এই পলিটিক্স গ্রন্থটাকে লিখছে, এটা লিখছে অ্যারিস্টটল। ওকে ওকে। সোশিওলজি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সোশিওলজি সর্বপ্রথম কে ব্যবহার করেন বলেন? সোশিওলজি সর্বপ্রথম ব্যবহার করছেন, আমি বলছিলাম একটু আগে, আগাস্ট কোমতে। উচ্চারণ হয় কোমতে, কিন্তু বাংলায় এটা কোত। তাহলে কি হচ্ছে? আগাস্ট কোত। এবং একে কি বলা হয়? একে আমরা সমাজবিজ্ঞানের জনক বলি, এবং সমাজবিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক, কার সম্পর্ক? ধর্মের সম্পর্ক, বা এটাকে রিলিজিয়ন কে বলছে? রিলিজিয়ন বা ইনস্টিটিউশন যখন হবে, তখন হবে উত্তর এমিলে ডুরখিম। ওকে। সোসিয়াস শব্দটা কোন ভাষা থেকে আসে? সোসিয়াস শব্দটার অর্থ হচ্ছে সঙ্গী। কি? সঙ্গী। তাহলে সোসিয়াস শব্দটার অর্থ হচ্ছে সঙ্গী। এই শব্দটা আসছে ল্যাটিন ভাষা থেকে। কোন ভাষা থেকে? সবাই বলেন ল্যাটিন ভাষা। সুন্দর, ল্যাটিন ভাষা থেকে। ওকে, পরেরটা আসেন। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। আমি একটু আগেই বলছি, যদি প্রতিষ্ঠান থাকে বা ইনস্টিটিউশন থাকে, দেখেন কিভাবে মিলে গেল। যদি প্রতিষ্ঠান থাকে বা ইনস্টিটিউশন কথাটা থাকে, তাহলে সেটা কে হবে? তাহলে হবে এমিলে ডুরখিম। কে হবে? এমিলে ডুরখিম। যদি স্থিতিশীলতা কি থাকে? স্থিতিশীলতা বা যারা ইংরেজি ভার্সনে আছেন, আপনাদের যদি মোবিলিটি কথাটা দেখেন, মোবিলিটি দেখলে হবে আগস্ট কোত। ওকে, মোবিলিটি হইলে আগস্ট কোত। আর যদি প্রতিষ্ঠান বলে, তাহলে এমিলে ডুরখিম। যদি সামাজিক কার্যাবলী বলে, কার্যাবলী হইলে ম্যাকাইভার পেজ। আর যদি বলে হচ্ছে আপনার ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, তাহলে হবে মার্কস। পুঁজিবাদ যদি বলে, পুঁজিবাদ বা ক্যাপিটালিজম বললে কার্ল মার্কস। ওকে, পুঁজিবাদ বা ক্যাপিটালিজম বললে কার্ল মার্কস।
পরের প্রশ্ন দেখি, দ্য রিপাবলিক, আমি একটু আগেই বলছিলাম, কোথায় বলছিলাম দেখেন, এই জন্য আমি বলছি যে একটা পড়বেন তো বাকিগুলো এমনি পারবেন। রিপাবলিক কার? প্লেটোর। একটা পড়বেন তো বাকিগুলো এমনি পড়বেন, এই জন্য সবগুলোর ব্যাখ্যা আমরা দিচ্ছি। রিপাবলিক কার? দেখেন, রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, তাহলে আমরা প্লেটো। রিপাবলিকের রচয়িতাকে প্লেটো, রিপাবলিকের রচয়িতাকে পাইলাম প্লেটো। আর অ্যারিস্টটল কি লেখছে আমরা একটু আগেই পড়ে আসলাম, পলিটিক্স। আর ক্যাপিটালিজম হইলেই কে? ক্যাপিটালিজম। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? বলেন, সবাই বলেন। সমাজবিজ্ঞানের উৎপত্তি যেটা, সেই সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? 1839 সালে দ্য পজিটিভ ফিলোসফি গ্রন্থে, দ্য পজিটিভ ফিলোসফি গ্রন্থে, ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোশিওলজি এই কথাটা বলছেন কে? সোশিওলজি এই কথাটা বলছেন হচ্ছে আগস্ট কম্ত। কে? আগস্ট কম্ত। আগস্ট কম্ত কত সালে বলছিলেন? 1839 সালে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সি। পরেরটা আসেন, লোগোস শব্দের অর্থ, লোগোস শব্দটি কোন ভাষা থেকে আসছে? লোগোস শব্দটি কোন ভাষা থেকে আসছে? লোগোস শব্দটা আসছে কি? আমরা জানি সোশিওলজি মূলত দুইটা অংশে, সোশিওলজি এই অংশ থেকে আসে সোসাস, আর একটা থেকে আসছে লোগোস, তাই না? আমরা জানি সোসাস হচ্ছে কোন ভাষা? সোসাস হচ্ছে ল্যাটিন ভাষা। আর লোগোস কোন ভাষা? লোগোস হচ্ছে গ্রিক ভাষা। তাহলে গ্রিক ভাষা এবং ল্যাটিন ভাষা সমন্বয়ে তৈরি আমার সোশিওলজি। তাহলে এটা কি? গ্রিক ভাষা। পরেরটা আসি, সমাজবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কি? সমাজ পশু পাখি নাকি মানুষের পারস্পরিক যে অংশগুলো আছে সেটা? সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটা, সেই জিনিসটা এখানে বসে। তো সমাজের মধ্যে পশু পাখি যদি আসে তাহলে সেটা কি সমাজবিজ্ঞানের মধ্যে থাকবে? না। তাহলে সমাজবিজ্ঞানের প্রধান আলোচনা বিষয় হচ্ছে সমাজ এবং মানুষের পারস্পরিক। তাহলে উত্তর হচ্ছে 1-3। কোথায়? হুইচ ওয়ান? বি। আগাস্ট কোত সমাজবিজ্ঞানকে কি মনে করেন? আমি বলছি কি, স্থিতিশীলতা আর গতিশীলতা থাকলেই সেটা কি আগাস্ট কোত হবে। এই প্রশ্নটা আপনাদেরকে এখানেই করাইলাম, দেখেন এইখানেই করাইলাম। কোথায় করাইলাম? এই যে স্থিতিশীলতা বা গতিশীলতা থাকলে কি হবে? আগাস্ট কোত। যা পড়ছেন এখনই চলে আসে, এখনই চলে আসবে, হুবহুব পরীক্ষায় আসবে, যা পড়ছেন সেগুলো চলে আসতেছে হুবহুব। এবার হ্যাং করে গেছে, হুবহুব চলে আসবে, হুবহুব, কোনো মিস নাই। তাহলে কি হবে? এইটা হবে আর 1-3 হবে। তাহলে এটার উত্তর কি? পরেরটাই দেখেন, সামাজিক বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। আমি কি বলছি? প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, এই কথাটা থাকলেই কি হবে? ডনকি। ক্যাপিটালিজম বা পুঁজিবাদ যদি থাকে, তাহলে কি হবে? মার্কস। এই গেল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এখন বলেন, প্রথম অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি? প্রথম অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? একটু আমাকে জানাই দেন। প্রথম অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে জানান। প্রথম অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা জানান। ফার্স্ট জানাইতে হবে। প্রথম অধ্যায় নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা জানান। পিডিএফ কই পাবেন? পিডিএফ হচ্ছে এই ক্লাসের ইয়াতে পাবেন। তানভীর স্যার পেজে পিডিএফ কেমনে দিবেন? ক্যাপশনে দিয়ে দেবেন। হ্যাঁ, পিডিএফ সব ক্যাপশনে পাবেন। নো চিন্তা। এরপরে বলেন আপনাদের প্রথম অধ্যায় কেমন লাগলো?
প্রথম অধ্যায় কেমন লাগলো তাড়াতাড়ি বলেন, প্রথম অধ্যায় কেমন লাগলো তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি রিভিউ দিয়ে দেন। প্রথম অধ্যায় কেমন লেগেছে? সবাই বলছেন স্বাধীন, না ভাইয়া সমস্যা নাই সমস্যা নাই, প্রথম অধ্যায় ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আপনাদের কেমন লেগেছে বলেন, প্রথম অধ্যায় রিভিউ চাই, রিভিউ চাই। হ্যাঁ পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দিয়ে কোনো টেনশন নাই। পিডিএফ কোথায় পাবেন? পিডিএফ ক্লাসের ক্যাপশনে পাবেন, মানে যেই পেজ থেকে আপনি ভিডিও দেখেন সেই পেজের ক্যাপশনে দেওয়া হবে। অনুধাবন না, অনুধাবন সাজেশন দেওয়া হবে না, শুধুমাত্র আমরা কি শুধু হচ্ছে ইয়াটা দিব। একজন আতিক হাসান বলছে অনেক ভালো স্যার, আলহামদুলিল্লাহ ভালো। সিনথিয়া বলছে ভালো, ভালো লাগছে ভাইয়া, ভালো লাগছে ভাইয়া। দুলাল চাকমা বলছে ওকে। ওকে সৌরভ বলছে খুব ভালো ভাইয়া। ইম্পর্টেন্ট কোনগুলো অধ্যায়? ইম্পর্টেন্ট সবগুলো অধ্যায়। এখন বোর্ডের গুলা আপনারা যদি না করায় তাহলে শুধুমাত্র বোর্ডের গুলাই করানো হয়েছে, বুঝছেন? সমস্যাগুলো তো বললেন না, কোন সমস্যা? পিডিএফ ক্যাপশনে পাবেন। কোন সমস্যা বলেন, কোন সমস্যা? আর একবার রিপিট করলে অনেকের সমস্যা হয়ে যাবে। ওকে তাহলে চলেন ভাইয়া। জ্ঞান আর অনুধাবন কি বোর্ড পড়লে কোশ্চেন পাবে? সব সমস্যা হইলে তো ভাইয়া ঝামেলা, সব সমস্যা তো আমি সমাধান করতে পারবো না। তাহলে দেখেন এখন আমরা চতুর্থ অধ্যায়ে আসি, কারণ লাস্টের অধ্যায়গুলো থেকে বেশি সমস্যা থাকে। আমরা চতুর্থ অধ্যায়ে আসি, চলেন। পিডিএফ ক্লাস ক্যাপশনে দেওয়া হবে, আই রিপিট পিডিএফ ক্লাস ক্যাপশনে পেয়ে যাবেন। দেখেন এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি বার আসে সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতির ধারণা কি, আর হচ্ছে সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো। আমরা জানি সংস্কৃতি কয় প্রকার? সংস্কৃতি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার ভাইয়া? সংস্কৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, কেমন সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি। আর একটা কেমন সংস্কৃতি? অবস্তুগত সংস্কৃতি। তাহলে এই বস্তুগতর মধ্যে সবচেয়ে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবস্তুগত। কোন জিনিসটা? অবস্তুগত। আপনার বস্তুগত সম্পর্কে তেমন প্রশ্ন আসে না, কিন্তু অবস্তুগত সংস্কৃতি সম্পর্কে সব সময় আসে, সব সময় আসে। ঠিক আছে, তারপর দেখেন তাহলে অবস্তুগত পড়বো, সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করব, আর সমাজের কি ধারণা ব্যাখ্যা করতে আমরা পারবো। ওকে তাহলে এই তিনটা প্রশ্ন আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রয়োগমূলকের জন্য এই তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপরে সংঘের ধারণা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা পড়বো, সম্প্রদায়টা পড়বো, এবং সামাজিক যে দল আছে সেই ধারণাটা ব্যাখ্যা করব। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি সম্প্রদায় এবং অবস্তুগত সংস্কৃতি থেকে প্রশ্ন আসবে। গ নাম্বারে সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কি? এই হচ্ছে আমাদের অবস্তুগত। কোনটা? অবস্তুগত এবং সম্প্রদায়ের ধারণা ব্যাখ্যা করো, সম্প্রদায়ের ধারণা ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন আমার সবচেয়ে বেশি পড়তে হবে, এই দুইটা প্রশ্ন আমার সবচেয়ে বেশি প্রশ্ন হবে। ভাইয়া রেকর্ড ক্লাসও যেই পেজে করতেছেন সেই পেজই হবে, যেই পেজে করতেছেন সেই পেজে রেকর্ড এবং ক্যাপশন পাবেন। তাহলে এইটা হচ্ছে আমার গ নাম্বার বা প্রয়োগমূলকের জন্য। ঘ নাম্বারের জন্য কি? ঘ নাম্বারের জন্য হচ্ছে পার্থক্যগুলো আমাকে পড়তে হবে, যে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা বারংবার 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 আসে। এরপরে যেটা পড়বেন সেটা আমি কি বললাম, আপনার অবস্তুগত অনেক ইম্পর্টেন্ট। সামাজিক নিয়ন্ত্রণে অবস্তুগত সংস্কৃতির আলোচনা করো। বস্তুগত সংস্কৃতি নিয়ে তেমন প্রশ্ন হয় না পরীক্ষায়, কখনো বস্তুগত নিয়ে তেমন পরীক্ষা হয় না। বুঝছেন? তারপরে দেখেন সভ্যতা বিনির্মাণে বস্তুগতর অবদান বেশি, এই উক্তিটা বিশ্লেষণ করেন। আপনার যদি বস্তুগত থেকে প্রশ্ন আসে তাহলে এই একটাই প্রশ্ন আসবে।
বস্তুগত থেকে এই একটা ছাড়া ঘ নম্বরে আর আসার প্রশ্ন নাই। আর সংস্কৃতি সভ্যতার পার্থক্য আর হচ্ছে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য, এই 5টা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন পড়লেই আপনার প্রস্তুতি না। মাহফুজ আলম মাসুম বলছে ভাইয়া সংঘ সভ্যতা সম্প্রদায় এইগুলো কি এবং এদের পার্থক্য বলেন। ভাই এটা হচ্ছে সাজেশন ক্লাস। এই সাজেশন ক্লাসে এখন যদি এইগুলো নিতে চাই, মানে আমি হচ্ছে পাওয়ার প্লে যে কোর্সটা ছিল সেই পাওয়ার প্লে কোর্সে মনে হয় 20 ঘন্টা অধিক এই অংশগুলো পড়াইছি, সো মানে সমাজবিজ্ঞান অংশটা পড়াইছি। সো 20 ঘন্টা এখন নিতে গেলে আপনার পরীক্ষার আগ পর্যন্ত পড়লেও আপনার সমস্যা দূর হবে না। সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে বইটা আছে সেই বইটা থেকে ধরে ধরে এই প্রশ্নগুলো পড়বেন। প্রথমে সংস্কৃতি পড়লেন, তারপর সভ্যতা বললেন, এবং সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য কোথায় সেই পার্থক্যগুলো পড়লেন। সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কোথায় এই পার্থক্যগুলো পড়বেন। এগুলো তো ভাইয়া পরীক্ষার আগে তো সমস্যা। ওকে, এখন দেখেন মালিক ও শ্রমিক এই শ্রেণী দুটা কোন সমাজে লক্ষণীয়? মালিক শ্রমিক এগুলো কোন, এগুলো হচ্ছে ঘ নাম্বারের জন্য, আমি লিখে দিই, নাহলে তো আবার সমস্যা হয়ে যাবে আপনাদের। আর এটা হচ্ছে গ নাম্বারের জন্য, ঠিক আছে? একটা ঘ একটা গ এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, আমরা দেখি মালিক শ্রেণী কোথায়? পুঁজিবাদী সমাজে দেখি। আর যদি দাস এবং মালিক বলে, দাস ও মালিক বলে, তাহলে সেটা কোন সমাজ? সেটা হচ্ছে দাস সমাজ। দাস ও মালিক বললে সেটা কোন সমাজ বলেন? দাস ও মালিক বলে সেটা কোন সমাজ হবে বলেন? দাস মালিক ও দাস হইলে সেটা হচ্ছে আপনার দাস ভিত্তিক সমাজ। আর যদি ভূমি সংক্রান্ত কিছু থাকে, ভূমি মালিক এই রিলেটেড যদি কিছু থাকে সেটা হবে সামন্ত সমাজ। সেটা কোন সমাজ? সেটা হচ্ছে সামন্ত সমাজ। সেটা কোন সমাজ? সামন্ত সমাজ। সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি বলেন? সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি? আচ্ছা, সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন আমি কয়েকটা বলি। একটা হচ্ছে রাষ্ট্র, আর একটা হচ্ছে সরকার, এগুলো কি? এগুলো হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন। অর্থাৎ আমরা যদি সোশ্যাল কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্র, সরকার এবং সেই সরকারের কি নির্ধারিত যে আইনগুলো আছে সেই আইনগুলো মেনে চলতে হবে। এই 3টা হচ্ছে আপনার কি সামাজিক নিয়ন্ত্রণের যে আনুষ্ঠানিক বাহন। এইবার দেখছেন যে রাষ্ট্র দিছে, পরের বার দেখবেন যে সরকার বা আইন দিছে। যে সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কি রাষ্ট্রের জায়গায় তারা দিয়ে দিছে, কি রাষ্ট্রের জায়গায় হয় দিবে সরকার, না হলে দিয়ে দিবে আইন, কিন্তু বাকি 3টা সেমই থাকবে। তাহলে এটা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এ। সমাজ বিবর্তন ধারায় লেনেস্কি প্রদত্ত প্রথম স্তরটার নাম কি? সমাজ বিজ্ঞানের ধারায় লেনেস্কি কর্তৃক প্রথম প্রদত্ত প্রথম স্তরটার নাম কি? আচ্ছা, লেনেস্কির কয়টা ছিল? লেনেস্কির ছিল হচ্ছে 5টা। প্রথমটা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। কি ছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। দ্বিতীয়ত যেটা ছিল সেটা হচ্ছে আপনার উদ্যান কৃষি ভিত্তিক। কি ছিল? দ্বিতীয়টা ছিল হচ্ছে উদ্যান কৃষি ভিত্তিক। 3 নম্বরে কে ছিল? 3 নম্বর ছিল আপনার পশুপালন সমাজ। তারপরে কি ছিল? পশুপালনের পরে আমার ছিল কৃষি ভিত্তিক সমাজ, এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আমার শিল্প সমাজ। তাহলে এখানে বলছে লেনেস্কির প্রথম স্তরটার নাম কি? তাহলে লেনেস্কির প্রথম স্তরটার নাম কি? শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ। তাহলে এটার উত্তর কি হচ্ছে? এটা উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। ওকে। কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা
অধিক হারে বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনি যখন পশুপালন করতেছেন তখন কি আপনি অধিক হারে খাদ্য পাবেন? পশুপালন করলে অধিক হারে খাদ্য পাবেন? নাকি আপনি যদি বিভিন্ন ধরনের চাষাবাদ করেন তাহলে বেশি খাদ্য পাবেন? চাষাবাদে খাদ্য বেশি পাওয়া যায়, চাষাবাদে খাদ্য বেশি, নাকি হচ্ছে পশুপালনে খাদ্য বেশি? আপনি ফলমূল শাক সবজি যা যা আছে সব কিছু পালন করতেছেন কোথায়? চাষাবাদ বা কৃষি সমাজে। তাহলে এটা উত্তর কি হবে? উত্তর হবে কৃষি সমাজে। তাহলে কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অধিক? তাহলে কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অত্যাধিক হারে বৃদ্ধি পাইছে? সেটা হচ্ছে কৃষি সমাজে। কারণ কৃষি সমাজের মাধ্যমেই আমাদের কি খাদ্যের যে নিশ্চয়তা সেটা অত্যাধিক হারে বৃদ্ধি পাইছে। নেক্সট, সংস্কৃতির ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? সংস্কৃতির ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ? প্রথমটা হচ্ছে মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত হয়, দ্বিতীয় হচ্ছে সমাজ সংস্কৃতির ধারক, দ্বিতীয় হচ্ছে সমাজ সংস্কৃতির ধারক। খাদ্যের ক্ষেত্রে আমরা কোনটা বলতে পারি বলেন? এখানে রাখি, আপনাদের কমেন্টগুলো দেখতে অসুবিধা হচ্ছে। খাদ্যের ক্ষেত্রে বলতে পারি কি মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত হয় না সংস্কৃতির অপরিবর্তনশীলতা। দেখেন, আগে আমরা গান শুনতাম কি বাউল গান, তারপর হচ্ছে আপনার বাউল গানগুলো আমরা শুনতাম, কিন্তু এখন কি শোনেন? এখন আপনারা হচ্ছে ডিস্কো ডান্স ছাড়া আপনাদের চলে না, আপনারা কি হিপ হপ গান শোনেন, আপনারা তামিল সিনেমা দেখেন। আগেকার মানুষ কি তামিল সিনেমা দেখতো না? তার মানে আগের সংস্কৃতি আর এখনকার সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য। তার মানে এই উত্তরটা হবে না, কারণ সংস্কৃতি অলওয়েজ পরিবর্তনশীল। আগেকার মানুষের যে সংস্কৃতি ছিল, তারা বাউল গান শুনতো, বিভিন্ন আগে যাত্রাপালা হইতো। এখন যাত্রাপালা বলতে অন্য জিনিস বোঝায়, এখন আর ওগুলো হয় না, এখন আর সার্কাস হয় না। সো আগের সংস্কৃতি আর এখনকার সংস্কৃতির মধ্যে কি এখনকার সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে, এখনকার সংস্কৃতির মধ্যে কি পার্থক্য আছে। তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে আপনার অপরিবর্তনশীল। ওকে, তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে? 1 আর 3, 1 আর 3। ওকে, আকারের দিক থেকে কোনটা বৃহৎ? আকারের দিক থেকে কোনটা বৃহৎ? আকারের দিক থেকে কোনটা বৃহৎ বলেন? আচ্ছা, দল নাকি আকারের দিক থেকে কোনটা বৃহৎ? একজন বলছে সমাজ, একজন বলছে সম্প্রদায়, একজন বলছে সংঘ, একজন বলছে কি দল। আরে ভাই, আকারের দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে সমাজ, আর এই সমাজের মধ্যেই সম্প্রদায় অন্তর্ভুক্ত, সমাজের মধ্যেই সংঘ অন্তর্ভুক্ত এবং সমাজের মধ্যেই দল অন্তর্ভুক্ত। তাহলে আপনি দেখেন, এই দলটা হচ্ছে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে দল বড় হবে নাকি সমাজ বড় হবে? দল বড় হবে নাকি সমাজ বড় হবে? কোনটা? দল বড় হবে নাকি সমাজ বড় হবে? সাকিব হাসান, কোনটা বড় হবে বলেন? দল বড় হবে নাকি সমাজ বড় হবে? ভাই দেখেন, এইটাই তো সবচেয়ে বড়, তাই না? নিচের কোনটি প্রাথমিক দল আর নিচের কোনটি আমাদের দল কয় প্রকার? দল হচ্ছে 2 প্রকার, মুখ্য দল এবং গৌণ দল। মুখ্য দলটাকে আমরা কি বলি? প্রাথমিক দল, তাই তো? প্রাথমিক দল মানে যেখানে একদম সম্পর্ক নিবিড় থাকে। সম্পর্ক কি থাকে? নিবিড় থাকে। তাহলে সম্পর্ক নিবিড় থাকে কোনগুলোতে? পরিবার, খেলার সাথী, এগুলোই তো, তাই না? তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে পরিবার। আর গৌণ কোনগুলো হচ্ছে? গৌণ হচ্ছে রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, ক্লাব। আপনার বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে আপনার যত বেশি সম্পর্ক ভালো, সেই সম্পর্ক কি আপনার পরিবারের মানুষের থেকে তার থেকে বেশি ভালো নাকি কম ভালো? আপনার বাবার সাথে আপনার যেমন সম্পর্ক বা আপনার মায়ের সাথে আপনার যেমন সম্পর্ক, নাকি এদের থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে কিংবা এই ডক্টর ইউনিসের সাথে আপনার ভালো সম্পর্ক? অবশ্যই বাবা মার সাথে সম্পর্ক ভালো। তাহলে যেখানে সম্পর্কটা সবচেয়ে নিবিড় সেটাকে আমরা বলি মুখ্য বা প্রাথমিক দল, আর যেখানে সম্পর্কটা একটু আলাদা সেটাকে আমরা বলি গৌণ দল। নেক্সট, বই কোন ধরনের সংস্কৃতি? সংস্কৃতি কয় প্রকার? সংস্কৃতি আমার 2টা, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এখন বস্তুগত সংস্কৃতি কোনগুলা? যেই সংস্কৃতিগুলা আমরা হচ্ছে ধরতে ছুঁইতে পারি, সহজ ভাষায় যে এই জিনিসগুলো আমরা ধরতে ছুঁইতে পারি। যেমন এই যে আমার একটা ডায়েরি আছে, এই ডায়েরিটা আমরা কি ছুঁইতে পারতেছি, তার মানে এটা কি বস্তুগত। এখন আমার সামনে একটা বই আছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই।
এই যে মুখস্থবিদ্যা বইটা, সেই বইটা আমি কি ধরতে পারছি, তাহলে মুখস্থবিদ্যা বইটা যদি আমি ধরতে পারি তাহলে এটা কি, এটা হচ্ছে আপনার অবশ্যই বস্তুগত। তাহলে বই কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত। লিমন বলছে যে ভাই অনেকদিন পর আপনার ক্লাস করতেছি। হ্যাঁ, সেই পাওয়ার প্লেতে তোমার আমি দেখছি, তারপর আর দেখা হয় নাই। তাহলে সামাজিক নিয়ন্ত্রণের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ বাহন, সেই বাহনটা কি? পরিবার। বলেন কোনটা হবে? আচ্ছা দেখেন, সামাজিক যে নিয়ন্ত্রণ, সেটার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার। আপনার মা বাবা যদি আপনাকে বলে যে এই কাজটা করা যাবে না, এই কাজটা খারাপ, তাহলে আপনি ওই কাজটা করবেন না। ধর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে সমাজের যে জিনিসটা, সমাজকে আপনি নিয়ন্ত্রণের জন্য প্রণীতি করেন ধর্ম আল্লো করে দিই। এবং সমাজের যে বাস্তব চিত্রগুলা, যেমন আমরা দেওয়ালে দেওয়ালে কি কয়েকদিন আগে গ্রাফিতি আঁকছিলাম না, যখন শেখ হাসিনা পলাই গেছিল, তখন কি আমরা গ্রাফিতি আঁকছিলাম, শিল্পকলা করছিলাম। সো এই শিল্পকলা কি সমাজের আদর্শ অবস্থা তুলে ধরে, সমাজের অবস্থা তুলে ধরে কে? শিল্পকলা। অবস্থা তুলে ধরে কে? শিল্পকলা। আর নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয় কোনগুলা? ধর্ম এবং লোকরীতি নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়। যেমন কেউ যদি বাড়াবাড়ি করে, তাহলে আমরা কি বলি? যে ওই যে একটা পাখি আসবে, সে পাখিটা সে তোমাকে খেয়ে চলে যাবে। সো এই জিনিসটা কি? ধর্ম এবং লোকরীতি নিয়ন্ত্রণের জন্য প্রণীত হয়। আর ওটা কি? ওটা হচ্ছে আমার তো সমাজ অর্থ সহযোগিতা, এই উক্তিটা কে বলছেন? সমাজ অর্থ সহযোগিতা, এই উক্তিটা কে বলছেন বলেন? আচ্ছা, সমাজ অর্থ সহযোগিতা এটা বলছেন হচ্ছে ম্যাকাইভার। কার্যাবলী সহযোগিতা থাকলে সেটা ম্যাকাইভার। আর আর যদি সমাজের মানুষের যে সম্পর্ক, মানুষের সম্পর্ক যদি থাকে, তাহলে সেটা হচ্ছে মরিস গিন্সবার্গ। মানুষের সম্পর্ক কথাটা যদি আপনারা দেখতে পান, তাহলে সেটা কি? সেটা হচ্ছে গিন্সবার্গ। মানুষের সম্পর্ক হইলে গিন্সবার্গ, আর যদি সহযোগিতা থাকে তাহলে হচ্ছে ম্যাকাইভার। সহযোগিতা থাকলে ম্যাকাইভার। একজন বলছে 10 বি, অবশ্যই 10 বি। ওকে, হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টা? হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টা? কয়টা বলেন? কয়টা? একজন বলছে 5টা। ভাই, হেনরি মর্গান অ্যানসিয়েন্ট সোসাইটি নামে একটা বই লিখছিলেন। সোসাইটি, এই বইয়ে তিনি 3টা দশার কথা বলছেন। কয়টা দশা? 3টা দশা। কয়টা দশা? 3টা দশা। একটা হচ্ছে বন্য দশা, একটা কি? একটা হচ্ছে বর্বর দশা। কি কি দশা? বন্য দশা, বর্বর দশা। বন্য দশা, বর্বর দশা। আর একটা হচ্ছে সভ্যতা। আরেকটা কি? আরেকটা হচ্ছে সভ্যতা। তাহলে অ্যানসিয়েন্ট সোসাইটিতে মর্গান কয়টা বলছে? বন্য, বর্বর, সভ্যতা। বন্য, বর্বর, সভ্যতা। অ্যানসিয়েন্ট সোসাইটিতে বন্য দশা, বর্বর দশা, সভ্যতা। তাহলে কয়টা দশা? একটা, দুইটা, তিনটা। তাহলে কয়টা হচ্ছে? 3টা। কখন শুরু করছিস? 7টায়। 7টায়। কি অবস্থা তোমাদের? সমাজ বিজ্ঞানে ক্লাস চাইছো, সমাজ বিজ্ঞানে ক্লাস দিছ, দেখছো? তারপর বলে দিস যে সেকেন্ড পার্ট ক্লাস কবে হবে? 8 তারিখে। কারণ যেহেতু গ্যাপ আছে একটা আমাদের পরীক্ষার আগে, এইজন্য আর কি আমরা সেভাবে ক্লাসগুলো রাখছি আর কি। ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ো। সমাজ বিজ্ঞানে ক্লাস চাইছো, সমাজ বিজ্ঞানে ক্লাসে যে দেখো আমাদের মাহিম ভাইয়া ক্লাস দিচ্ছে, কারণ আমাদের মাহিম ভাইয়া সমাজ বিজ্ঞানে পড়াশোনা করে। সো তাহলে অবশ্যই তাহলে ও ভালো ক্লাস নিতে পারবে, তাই না? আচ্ছা, ক্লাস করা তাহলে। ওকে, তারপরটা কি? আমরা যা তাই হলো সংস্কৃতি। আমরা যা তাই কি? আমরা যা তাই হলো সংস্কৃতি। অর্থাৎ সমাজের সামগ্রিক পাঠ সম্পর্কে কি বলছে? ম্যাকাইভার বলছে। অর্থাৎ এটা আমরা যা তাই সংস্কৃতি। কি হবে? ম্যাকাইভার। ডুরখেইম খালি রিলিজিয়ন, ধর্ম। আর ডুরখেইমের একটা জিনিস আছে, সেটা হচ্ছে সুইসাইড, মানে আত্মহত্যা সম্পর্কে সবচেয়ে বেশি বলছে কে? ডুরখেইম। ওকে, সংঘ গড়ে ওঠে কিভাবে? মানুষের ইচ্ছার মাধ্যমে। সংঘ গড়ে ওঠে কিভাবে? মানুষের ইচ্ছার মধ্যে, জন্মের পূর্বে, নাকি মানুষের অনিচ্ছার মাধ্যমে, নাকি আত্মীয়তার মাধ্যমে? ধরেন আপনি কোথাও একটা জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার আগে আপনি জানতেন যে আপনি কোথায় আসবেন? জানতেন না। তার মানে এই জিনিসটা হবে না।
মানুষের অনিচ্ছা, আপনি অনিচ্ছাকৃতভাবে কারোর সাথে যে কি মিল মহব্বত করেন না, তার মানে এই জিনিসটাও হবে না। আত্মীয়দের মাধ্যমে কখনো সঙ্গ হয় না। সঙ্গ কেমন হয়? মানুষের ইচ্ছার মাধ্যমেই সঙ্গ হয়। ভারতীয় হিন্দু সমাজে জাতি বর্ণের ধরন কয় প্রকার? মানুষের হিন্দু সমাজে জাতি বর্ণের ধরন কয় প্রকার? আমরা যারা পড়ি তারা পড়ি আমরা 4টা, কিন্তু আপনারা যখন উচ্চতর সোশিওলজিতে পড়বেন, যখন ভার্সিটিতে পড়বেন তখন দেখবেন যে হিন্দু সমাজের জাতি বর্ণের ধরন 4টার পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে দা ডেল্ট বা দালিত বা অস্পৃষ্ট। তাহলে 4টা কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, আর একটা কি? বৈশ্য। আর একটাকে আমি কি বললাম? অস্পৃষ্ট বা ডেল্ট। ওটা আপনাদের বইয়ে নাই, তার মানে আপনাদেরকে 4টাই পড়তে হবে। ওকে। সমাজ যে ধরনের সংগঠন, সমাজ কেমন সংগঠন? সেবামূলক সংগঠন। সমাজ কি মানুষের সেবা করে? সমাজ কি মানুষের সেবা করে, নাকি সমাজ মানুষকে টাকা দেয়? যদি আর্থিক সংগঠন হতো তাহলে এটা কি আর্থিক সংগঠন? কি আর্থিক সংগঠন? হচ্ছে ব্যাংক। রাজনৈতিক সংগঠন কে? রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, এনসিপি, তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আপনার রাজনৈতিক দল। সেবামূলক দল কোনগুলো? হসপিটাল। এগুলো কি? সেবামূলক দল। আর মানবীয় ধরনের সংগঠন কে? সমাজ। তাহলে 4 অধ্যায় আমাদের শেষ। এবার আমরা হচ্ছে 5 অধ্যায়ে আসি। 4 অধ্যায় আমাদের শেষ। এবার কত অধ্যায়ে? 4 অধ্যায় শেষে আমরা আসলাম 5 অধ্যায়ে। ওকে, 4 অধ্যায় শেষে 4 অধ্যায় সবকিছু আপনারা বুঝছেন কিনা, বা 4 অধ্যায় কি আপনাদের ভালো লাগছে কিনা, সাজেশনগুলা সেইগুলো একটু আপনাকে জানান। আবারও আমি বলে দেই, যারা 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 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, আপনারা একটু পিন পয়েন্টে ঘুরে আসতে পারবেন। আপনাদেরকে যে 4টা বই ফ্রিতে দেওয়া হবে, সেই 4টা বইয়ের দামই 2800 টাকা পার হয়ে যাবে। সেই কয়েকটা বইয়ের দামই আপনার কি হয়ে যাবে? সেই কয়েকটা বইয়ের দামই আপনার হচ্ছে কত? আপনার প্রায় 2800 টাকা পার হয়ে যাবে, কিন্তু আপনি পুরো কোর্সটা 2800 টাকায় পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনাদের 4র্থ অধ্যায়ের পড়া। এবার আমরা 5ম অধ্যায়ে আসি। তো তার আগে আপনারা একটু বলবেন যে 4র্থ অধ্যায়ের পড়া আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের জন্য 1 মিনিটের একটি ছোট্টখাটো ব্রেক দিচ্ছি। 1 মিনিটে আমি চলে আসছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনাদের 4র্থ অধ্যায়ের পড়া। এবার আমরা 5ম অধ্যায়ে আসি। তো তার আগে আপনারা একটু বলবেন যে 4র্থ অধ্যায়ের পড়া আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের জন্য 1 মিনিটের একটি ছোট্টখাটো ব্রেক দিচ্ছি। 1 মিনিটে আমি চলে আসছি। তাহলে এই হচ্ছে আপনাদের 4র্থ অধ্যায়ের পড়া। এবার আমরা 5ম অধ্যায়ে আসি। তো তার আগে আপনারা একটু বলবেন যে 4র্থ অধ্যায়ের পড়া আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের জন্য 1 মিনিটের একটি ছোট্টখাটো ব্রেক দিচ্ছি। 1 মিনিটে আমি চলে আসছি। তাহলে এই হচ্ছে আপনাদের 4র্থ অধ্যায়ের পড়া। এবার আমরা 5ম অধ্যায়ে আসি। তো তার আগে আপনারা একটু বলবেন যে 4র্থ অধ্যায়ের পড়া আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের জন্য 1 মিনিটের একটি ছোট্টখাটো ব্রেক দিচ্ছি। 1 মিনিটে আমি চলে আসছি। তাহলে এই হচ্ছে আপনাদের 4র্থ অধ্যায়ের পড়া। এবার আমরা 5ম অধ্যায়ে আসি। তো তার আগে আপনারা একটু বলবেন যে 4র্থ অধ্যায়ের পড়া আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের জন্য 1 মিনিটের একটি ছোট্টখাটো ব্রেক দিচ্ছি। বয়স আসবে কেমনে? আমি তো ছিলাম না। এখন ঠিক আছে? এখন বয়স আসে? কথা শোনা যায়? প্রশ্ন খালি রিভাইজ দিয়ে যাবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে, চলেন আমরা হচ্ছে গ নাম্বারটা দেখি, মানে 5 অধ্যায়ের গ নাম্বার। 5 অধ্যায়ের গ নাম্বারে আপনার এখানে বিবাহ ধারণা, এখন শুধু বিয়ে হবে। কি হবে? বিয়ে হবে। সমান্তরাল কাজিন বিবাহের ধারণা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসতে পারে। বিষম কাজিন বিবাহের ধারণা ব্যাখ্যা করো। সরোরেট আর কি লেভিরেট, তাই না? সরোরেট, লেভিরেট এবং একক পরিবারের ধারণা ব্যাখ্যা করো। সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে কি আপনার যৌথ পরিবার কি? যেই পরিবারে সবাই মিলে বসবাস করে, দাদা, খালা, চাচা, মামা সবাই। আর পিতৃবাস পরিবার কি? যেখানে শুধু আপনার বাপের বাসায় থাকা হয়, সেটা। জাতি সম্পর্কের ধারণা, জৈবিক বা রক্ত সম্পর্কের ধারণা এবং বৈবাহিক জ্ঞাতির ধারণা সম্পর্ক ব্যাখ্যা করো।
মালিহা রহমান বলছে সমান্তরাল বিষম কাজিন কি, এটি তো পড়ি নাই, এটি পড়েন নাই, এটি একটু পড়ে নিয়েন, এটা একটু পড়ে নিন। সমান্তরাল কাজিন বিবাহ হচ্ছে, আপনাদেরকে বলি যে চাচাতো খালাতো ভাই বোনের যে বিবাহ, ধরেন আমরা চাচার বা খালার চাচাতো খালাতো ভাইয়ের যে বিবাহ, চাচাতো খালাতো ভাই বোনের মধ্যে যদি বিয়ে হয় তাহলে সেটাকে আমরা বলি সমান্তরাল কাজিন। কি বলি? সমান্তরাল কাজিন। যারা যারা বিয়ে করতে চান পরবর্তীতে তারা এই অধ্যায়টা ভালো করে পান। এবার ঘ নাম্বারের জন্য দেখেন, ঘ নম্বরে সমান্তরাল কাজিন বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। এরপরের প্রশ্নটা আসতে পারে লেভিরেট বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরে বাংলাদেশের প্রচলিত যে বিবাহের ধরন কেমন, ক্রস কাজিন, লেভিরেট, সরোরেট, যেই যেই বিয়েগুলো বাংলাদেশে হয় সেগুলা। তারপরে যৌথ পরিবার ভেঙে যাওয়ার যে কারণ, যৌথ পরিবার কেন ভেঙে যায়, অতিরিক্ত নগরায়নের ফলে, গ্রামাঞ্চলে কাজ না থাকার ফলে, বেকারত্বের ফলে। বেকারত্বের ফলে মানুষ কোথায় যায়? শহরে যায়, কাজ করতে যায়। সো যৌথ পরিবার ভেঙে কি কেমন পরিবার হয়? একক পরিবার হয়। কেমন পরিবার? একক পরিবার। নয়াবাস এবং একক পরিবার বর্তমান সমাজের বাস্তবতা। নয়াবাস হচ্ছে যখন স্বামী স্ত্রী বিয়ে করে অন্য কোথাও ওঠে তখন সেটাকে নয়াবাস বলে। একক পরিবার যেখানে বাবা মা ছেলে থাকে, শুধু বাবা মা ছেলে বা মেয়ে, সেটাকে আমরা বলি একক পরিবার। আর নয়াবাস কি? যখন যখন হচ্ছে আমরা কি করি, স্বামী স্ত্রী বিয়ে করি। এই যে ধরেন আমি কিছুদিন আগে বিয়ে করছি, তাহলে আমি আমার স্ত্রী মিলে ঢাকায় যে বাসায় উঠছি সেটাকে কি বলি? নয়াবাস। কি বলি? নয়াবাস। তারপর দেখেন যৌথ পরিবারের কার্যাবলী সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আগে আমাদের যৌথ পরিবারগুলোতে কি এক একজন এক এক রকমের কাজ করতো, এক একজন কি এক এক রকমের কাজ করতো, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? যৌথ পরিবার। তো যৌথ পরিবারের যে কার্যাবলী, সেই কার্যাবলী সময়ের সাথে বিবর্তন হচ্ছে। আর জাতি সম্পর্কের মধ্যে সামাজিক যে গুরুত্ব, সেই গুরুত্ব কি অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। ওকে, রোমান্টিক বিয়ে কোনটা? রোমান্টিক বিয়ে হচ্ছে প্রেম করে যেই বিয়ে হয় সে বিয়েটাকে হচ্ছে রোমান্টিক বিয়ে। লিমন আহমেদ বলছে বিবাহ করিব ভাইয়া। করো, তোমাকে বিবাহ করতে কে মানা করছে? তারপর আমরা কিছু একটু দেখি, আমরা কিছু একটু কি দেখি বলেন, এমসিকিউ দেখি। ওকে, প্রথমটা, দেবর ভাবি কোন ধরনের সম্পর্ক? দেবরকে দেবরকে বলেন, দেবর হচ্ছে ভাইয়ের ভাই। কার ভাই? বরের ভাই। আর ভাবিকে বরের স্ত্রী, বরের স্ত্রী। তাহলে বরের স্ত্রী। দেবর হচ্ছে বরের ছোট ভাই, তাই তো? বরের হচ্ছে ছোট ভাই। তাহলে বরের ছোট ভাইয়ের সাথে বরের স্ত্রী যখন কি হয়, সম্পর্ক হয়, সম্পর্ক ঘটাইছে কে? বর। তাহলে বরের সাথে স্ত্রীর সম্পর্ক কিভাবে গঠিত হয়েছে? কল্পনায় নাকি প্রথাগত নাকি রক্তের সম্পর্কিত? ধরেন আমার বউ কি আর আমি রক্তের সম্পর্কে সম্পর্কিত? আমার বউ আর আমি কি রক্তের সম্পর্কে সম্পর্কিত? মানে যদি ক্রস কাজিন বা প্যারালাল কাজিন হয় তাহলে তো না। আর বয়সের সাথে আমার সম্পর্ক হচ্ছে রোমান্টিক সম্পর্ক, তাহলে সেটা তো রক্ত সম্পর্কিত হবে না। তাহলে এটা কি? বরের ভাই এবং বরের স্ত্রী, মানে এটা হচ্ছে বৈবাহিক। কেমন সম্পর্ক? বৈবাহিক সম্পর্ক। কেমন? আচ্ছা, একজন বলছে, মালিয়া রহমান বলছে স্যার ক্রস কাজিন আর প্যারালাল কাজিন পড়ছি। ক্রস কাজিন আর প্যারালাল কাজিন পড়ছি। আমি একটু ক্লিয়ার করে দেই, যেটাই ক্রস সেটাই হচ্ছে বিষম, যেইটাই ক্রস কাজিন সেটাই হচ্ছে বিষম কাজিন। আর যেটা হচ্ছে প্যারালাল কাজিন, প্যারালাল কাজিন, প্যারালাল কাজিন, প্যারালাল কাজিনকে আমরা বলি সমান্তরাল কাজিন। কেমন? প্যারালাল কাজিনকে আমরা বলি সমান্তরাল কাজিন। পরীক্ষায় সমান্তরাল এবং বিষম দিয়েই থাকবে, প্যারালাল ক্রস নাও থাকতে পারে। তাহলে ক্রস কাজিন কোনটা? ক্রস কাজিন হচ্ছে যেটাকে আমরা বলছি বিষম কাজিন। ক্রস কাজিন বিবাহ কোনটা? এটা হচ্ছে বিষম কাজিন বিবাহ। আর যদি প্যারালাল কাজিন থাকে, প্যারালালের বাংলা কি ভাইয়া? প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, তাহলে ক্রস কাজিন এটা হচ্ছে বিষম কাজিন, প্যারালাল কাজিন হচ্ছে সমান্তরাল কাজিন। ওকে,
আনান্নার রহমান বলছে কিন্তু আপনার তো বউ নাই ভাইয়া। হ্যাঁ, আমার বউ নাই, তোমার বলছে। বিবাহ সম্পর্কে কোন উক্তিটি যথার্থ? এটা হচ্ছে নারী পুরুষের সামাজিক স্বীকৃতি, এটা পরিবারের গঠনের পূর্বশর্ত, নাকি সমাজকে সুশৃঙ্খল রাখে? কোনটা কোনটা বলেন কোনটা? বিবাহের জন্য আপনার কোন উক্তিটি যথার্থ? একজন বলছে 1-3। আরে বাবা, বিবাহ যখন করবেন তখন নারী পুরুষের সামাজিক স্বীকৃতি তো দিবে। আপনি আর আপনার গার্লফ্রেন্ড একসাথে ঘুরেন তো আপনার বাবা কিংবা আপনার মা কিংবা আপনার চাচা চাচি দেখলে আপনাকে তো গালি দিবে, কিন্তু আপনার বউ আর আপনি ঘুরলে কি তারা বলবে আসো 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 আসো? তাহলে কি হবে? তাহলে এটা হবে সামাজিক স্বীকৃতি দিচ্ছে, তার মানে এটা সত্য। পরিবার গঠনের পূর্ব সত্য। ধরেন আপনার বউ আর আপনি মিলেই তো একটা ছোট ছোট ছেলে মেয়ে আনবেন, তাহলে কি আপনার একটা তখন পরিবার হবে। ধরেন প্রথমত আপনারা 9 মাস পরিবার হলেন, তারপর একটা ছেলে আসলো, কি হলো? একক পরিবার। একটা মেয়ে আসলো, একক পরিবার। তারপর তাদের ছেলে মেয়ে হলো, তখন কি হয়ে গেল? যৌথ পরিবার। তার মানে পরিবার গঠনের পূর্ব সত্যও হচ্ছে। সমাজকে সুশৃঙ্খল রাখে। ধরেন আপনার বউ ছাড়া আপনি যদি এক এক দিন এক একজনের কাছে যান, সমাজে একটা অশৃঙ্খলতা থাকবে। অর্থাৎ বিয়ের মাধ্যমে কি সমাজকে সুশৃঙ্খল রাখে। যেই গাধা বলছে 1-3 বা 1-2, সে মনে হয় সমাজকে সুশৃঙ্খল রাখে না। ওকে, এটা হবে 1-2-3। কি হবে বলেন? 1-2-3। যারা যারা মোটিভেশনের অভাবে ভুগছো, এই অধ্যায় যখন আমি পড়তাম ইন্টারমিডিয়েটে, আমিও ভাবতাম যে কোথাও একটা ভালো জায়গায় পড়লে আমারও তাড়াতাড়ি বিয়ে হবে। দেখো, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তারপর আমারও বিয়ে হয়েছে। মানে তোমার একটা অবস্থান দেখে কিন্তু পিতামাতা অনেক সময় ইয়া করে। আমি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পড়ে অন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তারপরেও কিন্তু আমার বিয়ে হইতো। কিন্তু আমি যদি আমার গ্রামের মফিজউদ্দিন কলেজে পড়তাম, তাহলে কিন্তু ওই যে কন্যার পিতা, সে আমার সাথে বিয়ে দেওয়ার আগে 3 বার ভাবতো যে না, এর সাথে বিয়ে দেওয়া যাবে না। যখন দেখতেছে যে ছেলেটা ইনকাম করে, পড়াশোনা ভালো জায়গায় করে, তার মানে এর ভবিষ্যতে কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যদি গ্রামে বসে হাল চাষ করতাম কিংবা রিক্সা চালাইতাম, মেয়ের বাপ কিন্তু এর তো রিক্সা চালায়, এখনই বিয়ে দিয়ে দিব না। সো যতই রোমান্টিক বিবাহের সম্পর্ক হোক আর যাই হোক, তোমার যদি একটা স্ট্যাটাস থাকে, তাহলে মেয়ের বাপই তোমার কাছে আসবে। আর যদি মেয়েরাও যদি তোমরা হচ্ছে পড়ালেখা করে ভালো একটা অবস্থায় যাইতে চাও, ধরো এখন হচ্ছে না পররাষ্ট্র ক্যাডার বা অন্যান্য ক্যাডার, সো তখন কি হবে? তোমারকে বিয়ে দেওয়ার জন্য ছেলের বাপ মা করবে যে মেয়েটা তো ভালো, মেয়েটার সাথে বিয়ে দেওয়া যায়। সো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আপনারা যারা এখনই বিয়ে করতে চাচ্ছেন, আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন, সামনের দিকে এগিয়ে যান, তারপরে বিয়ে এমনি হবে। বিয়ে তো হবে ইনশাল্লাহ, সবার না সবার বিয়ে হবে। কাজেই মূল জিনিসে ফোকাস দেন, পড়ালেখায় ফোকাস দেন। আপনার মা বাবার দিকে তাকান, আপনার মা বাবা কেন আপনার প্রতি কষ্ট করতেছে? তাদের যে ফলাফল, সেই ফলাফলটা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে ভর্তি হতে হবে না, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আইনে ভর্তি হন। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এমন তো না, বাট আপনার নিজের লাইফকে একটু করুন, তাই না? ওকে, পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, নাকি রাজনৈতিক প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠান বলেন? পরিবার হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান না, কারণ রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে আমার আপার দল। বাংলাদেশে যত আপা আছে তাদের দল, আপার দল। এনসিপি, বিএনপি, সব এগুলা কি রাজনৈতিক দল। সামাজিক কোনগুলো? এই পরিবার হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠান কোনগুলা? মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা। অর্থনৈতিক প্রতিষ্ঠান কোনগুলা? ব্যাংক, বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এগুলো। ওকে, আচ্ছা, মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে দেখা যায়? আপনারা 2টা পরিবারের কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। আর খারো লিখছে কেন? গারো খাসিয়া, গারো খাসিয়া।
গারো খাসিয়া, তাহলে গারো আর খাসিয়া অপশনে কি আছে? গারো আছে, তার মানে সঠিক উত্তর এটা। ভাই সময় থাকতে পড়েন, মানে এখন যদি না পড়েন না এর জিনিসটা পরবর্তীতে বুঝবেন। ওই যে একটা কথা আছে, সময়ের 1 পর অসময়ের 10 পর। সময় থাকতে পড়েন, পরবর্তীতে যখন পরীক্ষায় ফেল টেল করবেন তখন আবার ঝামেলা হয়ে যাবে। সেলিম সম্প্রতি বিয়ে করে বাবা মার থেকে আলাদা হয়ে অন্যত্র বাস করে। যদি সেলিম তার পিতার বাড়িতে বাস করতো তাহলে আমরা তাকে বলতাম পিতৃবাস। যদি তার মাতার বাড়িতে, এটা হচ্ছে পিতার বাড়িতে, যদি তার মাতার বাড়িতে বাস করতো তাহলে সেটাকে কি বললাম? মাতৃবাস। কিন্তু সেলিম কোথায় বাস করছে? আলাদা হয়ে অন্যত্র বাস করছে, মানে সেলিম তার পিতামাতার কারোর সাথেই বাস করছে না, তার মানে সে কোন বাস? নয়া বাস। পরিবার গঠনের পূর্ব শর্ত কি? পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই মাস্ট বি বিবাহ করতে হবে। কারণ আপনি যদি বলেন ভাইয়া মেসি রোনালদো এরা তো বিয়ে করে নাই, মেসি বিয়ে করছে, রোনালদো তো বিয়ে করে নাই, তাহলে রোনালদোর যে 5টা সন্তান, এটা হচ্ছে বাংলাদেশ। আপনাকে সোশিওলজি চিন্তা করতে হবে আপনার বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনুযায়ী। আপনি যদি পর্তুগালের সমাজ ব্যবস্থা দেখেন তাহলে, বা ইন্ডিয়ার সমাজ ব্যবস্থা দেখেন তাহলে তো হবে না। কারণ উন্নত দেশে লেসবিয়ান গে বিভিন্ন ধরনের জিনিস আছে, কিন্তু বাংলাদেশে লেসবিয়ান গে এগুলোকে সমর্থন করে না। বাংলাদেশের ধর্মীয় কিংবা সামাজিক অনুশাসন অনুযায়ী এগুলোকে সাপোর্ট করে না। কাজে আপনাকে পরিবার গঠন করতে হলেই আপনাকে অবশ্যই কী করতে হবে? বিবাহ করিতে হইবে। আপনি যদি এখন আমরা যখন ইয়াতে পড়ছি সমাজবিজ্ঞান সোশিওলজিতে পড়ছি, সোশিওলজিতে গে ফ্যামিলি আছে, লেসবিয়ান ফ্যামিলি আছে। গে ফ্যামিলিতে কেউ কখনো কি হইতে পারে না? বাচ্চার মা হইতে পারে না। লেসবিয়ান ফ্যামিলিতেও কি সেম, বাচ্চার কি হইতে পারে না? বাবা হইতে পারে না। তাহলে বাবা যদি না হয় আর মা যদি না হয় তাহলে তো আপনার পরিবার গঠন হবে না। তাহলে পরিবার গঠনের জন্য আপনার ম্যান্ডেটরি কি লাগবে? আপনার বিবাহ করিতে হইবে। পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে, ধরেন পাত্রেরও ইচ্ছা আছে পাত্রীরও ইচ্ছা আছে, তারা দুইজনেই কি করতে চায়? তারা দুইজনেই হচ্ছে স্বাধীন। পাত্র ও পাত্রীর যে স্বাধীন ইচ্ছার ভিত্তিতে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বন্দোবস্ত বিবাহ। কি বলি? বন্দোবস্ত বিবাহ। বন্দোবস্ত বিবাহ, বা এটাকে আমরা বলি রোমান্টিক বিবাহ। মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি কোথায় অবস্থান করে? সম্প্রদায়ে নাকি পরিবারে? কোথায় বলেন? অবশ্যই পরিবারে অবস্থান করে। পরিবারে অবস্থান করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় অবস্থান করে? পরিবারে অবস্থান করে। মনিরের মামা সাদেক সাহেব একজন সরকারি কর্মকর্তা। তার সহায়তায় মনির শহরে একটি চাকরি পায়। গ্রামে তার বাবা মা ও 2 ভাই বোন বসবাস করে। মনিরের গ্রামের পরিবারটি কোন ধরনের? মনিরের গ্রামের পরিবার কথা বলছে, গ্রামের পরিবারের কথা বলছে। একটা জিনিস লক্ষ্য করেন, মনিরের কোথায়? গ্রামের পরিবারের কথা বলছে। তাহলে গ্রামের পরিবারে কে কে আছে? গ্রামের পরিবারে কে কে আছে? বাবা মা ও 2 ভাই বোন, মানে তাদের গ্রামের পরিবারটা কি পরিবার? একক পরিবার। যখন চাচা চাচি দাদা দাদি ঢুকে যাবে তখন কি হয়ে যাবে? যৌথ পরিবার। মনিরের সাথে সাদেক সাহেবের কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক রয়েছে? প্রথাগত, কাল্পনিক, বৈবাহিক নাকি জৈবিক? দেখেন, কে? মামা। তাহলে মামা যদি হয় তাহলে তার সাথে সম্পর্ক কি? মামা হইলে তার সাথে হচ্ছে রক্ত সম্পর্কীয় সম্পর্ক। কেমন? রক্ত সম্পর্কীয়। রক্ত সম্পর্কীয় বা সেটাকে আমরা কি বলছি? জৈবিক। তাই রক্ত সম্পর্কীয় বা জৈবিক যদি হয় তাহলে সেটা অবশ্যই কি হবে? জৈবিক হবে। মামাতো ও ফুফাতো ভাই বোনের বিবাহের ধরন ব্যাখ্যা করো। মামাতো এবং ফুফাতো ভাই বোনের বিবাহ, তাহলে মামাতোর সাথে ফুফাতো যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ক্রস কাজিন। এবং এই ক্রস কাজিনকেই আমরা বাংলা করি, তাহলে বাংলা করলে কি হয়? বিষম কাজিন। ক্রস কাজিনকে বাংলা করলে কি হয়? মামাতো ফুফাতো ভাইয়ের সাথে, সেটা হচ্ছে আমার বিবাহের ধরন কি হবে? সেটা হচ্ছে ক্রস কাজিন। তাহলে 11 যারা যারা সি বলছেন প্যারালাল কাজিন তারা একটু ভুলে যান, উত্তরটা হবে 11 ডি। ওকে। মর্গানের মতে সিয়ান যে ধরনের পরিমাণ, এটা কোন ধরনের পরিমাণ? এটা হচ্ছে সিনডেসিমেন, হচ্ছে অস্থায়ী যুগল। কোন যুগল? অস্থায়ী যুগল। জৈবিক জ্ঞাতির উদাহরণ দাও। জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটা? যার সাথে আপনার রক্তের সম্পর্ক
কার সম্পর্ক? জৈবিক জ্ঞাতি হচ্ছে সেই যার সাথে আপনার সম্পর্কটা কিসের? রক্তের। তাহলে আপনার রক্তের সম্পর্ক কার সাথে? আপনার দোস্তের সাথে আপনার রক্তের সম্পর্ক, নাকি আপনার শ্বশুরের সাথে আপনার রক্তের সম্পর্ক? শ্বশুর তো বিবাহের পরে যেটা হয়, তাই না? বিবাহের পরে এখন যে হয় তার সাথে তো আপনার রক্ত সেম না, তার রক্ত আলাদা, আপনার রক্ত আলাদা। কাজেই শ্বশুর কি হইতে পারে না? রক্ত সম্পর্কে হইতে পারে না। এখন কেউ যদি প্যারালাল ক্রস কাজিন বিয়ে করে তাহলে সে শ্বশুর হইতে পারে, কিন্তু এখানে প্যারালাল ক্রস কাজিনের উদাহরণ দেওয়া নাই, এখানে ডিরেক্ট বলছে জৈবিক জ্ঞাতির উদাহরণ কি। আমরা জানি রক্তের সম্পর্ক কার সাথে? চাচার সাথে। কাজে 11 যারা বি বলছেন, 11 যারা বি বলছেন তাদের উত্তরটা ভুল। ধর্মভাই হচ্ছে আপনি কাউকে পালতে নিলেন, অ্যাডপ্ট করলেন। কি অ্যাডপ্ট করলেন? মানে আপনার পিতামাতা কাউকে অ্যাডপ্টেড সন্তান হিসাবে নিল, তাহলে অ্যাডপ্টেড সন্তান হিসাবে যদি নেয়, সে বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আপনার বাসায় আসে, তার মানে আপনার সাথে তার পরিবারের কোনো কি রক্ত সম্পর্কীয় নাই। জৈবিক জ্ঞাতি বলতে সেই সম্পর্ককেই বোঝায় যেই সম্পর্কটা কি রক্তের মাধ্যমে বন্ধন হয়। আবার বলতেছি, রক্তের মাধ্যমে যেই বন্ধন সেটাকে আমরা বলি জৈবিক জ্ঞাতি। তাহলে আপনার সাথে রক্তের সম্পর্ক কার? আপনার চাচার, কারণ আপনার চাচা হচ্ছে আপনার বাবার ভাই। তাহলে আপনি কোথা থেকে জন্মগ্রহণ করছেন? বাবা থেকে হয়েছে ছেলে, বাবা থেকে হয়েছে কি ছেলে, আর বাবার ভাই কি? বাবার ভাই হচ্ছে চাচা, বাবার ভাই কি? চাচা। তার মানে চাচা আর বাবা কোথা থেকে আসে? দাদা থেকে আসে, তাই না? দাদা থেকে আসে। তার মানে এই যে বংশের রক্তটা, এর মাঝেও যে রক্ত, এর মাঝেও সেই রক্ত, আবার দাদার সাথে চাচার সেই একই রক্ত। তার মানে তিনজনের মধ্যেই কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। তাহলে জৈবিক জ্ঞাতির উদাহরণ কি হচ্ছে? জৈবিক জ্ঞাতির উদাহরণ হচ্ছে চাচা। কি বলেন? চাচা। ওকে, নেক্সট, যৌথ পরিবার ভেঙে যাবার মূল কারণ কি? আমি বলছি যে বেকারত্ব বা অন্যান্য জিনিস যখন ক্রমবর্ধমান হারে গ্রামে বাড়ে, তখন গ্রাম থেকে মানুষ কোথায় যায়? যৌথ পরিবার কোথায় এক্সিস্ট করে? গ্রামে। এবং গ্রামে যখন বেকারত্ব বৃদ্ধি পায় তখন গ্রাম থেকে মানুষ কোথায় যায়? শহরে যায়। শহরে যায় কেন? নগরায়নের জন্য। নগরায়নের জন্য। নগরায়নের ফলে কি হয়? শিল্পায়ন হয়, শিল্পাঞ্চল গঠিত হয়। তাহলে গ্রাম থেকে যখন শহরে যাচ্ছে, নগরায়ন বা শিল্পায়ন হচ্ছে, তাহলে তারা কিসের জন্য যাচ্ছে? টাকার জন্য যাচ্ছে। তাহলে টাকার সাথে সম্পর্ক কিসের? অর্থনীতির। তাহলে এটা কেমন হবে? অর্থনৈতিক। ইজি। ওকে, এর পরেরটা বলেন। মর্গানের মতে পরিবারের ক্রমবিবর্তনের ধারা কয়টি? মর্গানের আমরা দেখছিলাম মর্গানের মধ্যে 5টি ক্রমবিদ্যমান ধারা। ওকে, আমাদের শেষ। এবার আমরা 6 অধ্যায়ে যাব। 6 অধ্যায়ের প্রথমেই আমরা পড়ব প্রয়োগমূলক, গ নাম্বার। 6 অধ্যায়ের যেই প্রশ্নটা বেশিরভাগ চলে আসে সেই প্রশ্নটা হচ্ছে 2টা প্রশ্ন পড়বেন, এই 3টে প্রশ্ন পড়বেন। ভৌগোলিক উপাদান সম্পর্কে একটু পড়বেন, আর বংশগতির ধারণা সম্পর্কে একটু পড়বেন, সাংস্কৃতিক উপাদান পড়বেন। এই 3টাই আপনার সমাজ জীবনে যে প্রভাবগুলো ফেলে সেই প্রভাবগুলো আপনার আসবে। তো সংস্কৃতিটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু আমার এখানে কি অবশ্যই বংশগতিটা আমাকে একটু পড়তে হবে, এবং ভৌগোলিক উপাদানটাও একটু কি পড়তে হবে। তাহলে এইটা একটু কম ইম্পর্টেন্ট, 1 স্টার বা 2 স্টার দিলাম, বাকিটা আপনার বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসেন ঘ নাম্বারে। ঘ নাম্বারে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সাংস্কৃতিক উপাদান। ওই গ পড়লে একই উত্তর হয়ে যাবে। ওকে, এটা একটু বেশি আসে, এটা একটু কম আসে। তার মানে গ নাম্বারে যদি সাংস্কৃতিক আসে, ঘ নাম্বারে সাংস্কৃতিক আসবে ইজিলি, এটা নিশ্চিতভাবে জেনে থাকুন। ওকে, তাহলে এই পর্যন্ত সকলে ক্লিয়ার? এই পর্যন্ত সকলে ক্লিয়ার? একজন বলছে সমাজবিজ্ঞান পরীক্ষা কত তারিখে? সমাজবিজ্ঞান পরীক্ষা 7 তারিখে। সমাজবিজ্ঞান পরীক্ষা হচ্ছে কয় তারিখে? সমাজবিজ্ঞান পরীক্ষা হচ্ছে 7 তারিখে। কয় তারিখে? 7 তারিখে। ওকে, আচ্ছা, আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 1 মিনিট ব্রেক দেই। হ্যাঁ, أشهد أن لا إله إلا الله
আচ্ছা, আমাদের আজান শেষ, সবাই আছো না চলে গেছো? ব্রেক দিলে জনসংখ্যা কমতে থাকে। ওকে, আচ্ছা দেখেন, সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলা বলেন? সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলা? তাহলে গোষ্ঠীগত উপাদান কোনগুলা? যেমন মেধা, গায়ের রং না, তাহলে গোষ্ঠীগত কোনগুলা? সংঘ, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে আমার কি গোষ্ঠীগত উপাদান। 2 নম্বর আসেন, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টা? প্রভাব বিস্তারকারী মৌল উপাদান কয়টা? মৌল উপাদান হচ্ছে আমার 4টা। কি কি? আমার হচ্ছে গোষ্ঠীগত, সংস্কৃতি, গোষ্ঠীগত সংস্কৃতি, আর কি বলেন? আর কি কি বলেন? ভৌগোলিক, একটা আছে সামাজিক, ও সরি বংশগত বলি নাই তো, তাহলে কয়টা হচ্ছে? 4টা। সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ কি? বংশানুক্রমে ওই এলাকার লোকজন জলদস্যু নাকি ভৌগোলিক অবস্থার কারণে? দেখেন, যেটা হয় যে হচ্ছে ওখানকার আশেপাশে যে জিনিসটা, একজন বসে বি নম্বরটা মানে বংশানুক্রমে ওই এলাকার লোকজন। এখন দেখেন, এই যে একটা হচ্ছে নদী, নদীর এই পাশ থেকে শুরু হয়েছে বন, এগুলো কি? এগুলো হচ্ছে বন। এগুলো কি? এগুলো হচ্ছে বন। এগুলো হচ্ছে বন, মানে আশেপাশে কি কোনো লোকালয় নাই। এখন যদি এই জায়গায় আপনার কি কোনো চুরি হয় বা কোনো ডাকাতি হয়, তাহলে এই জায়গায় ডাকাতি হওয়ার মূল কারণ কি? যে এই সাইডেও বন, এই সাইডে পানিপথ, এই সাইডেও বন, মানে পুলিশজন ওখানে যাইতে পারবে না। তার মানে বিদ্যমান ভৌগোলিক পরিবেশের জন্য কি ওই জায়গাটাতে আপনার কি আস্তানা বেশি। ওকে, ভৌগোলিক অবস্থানগত কারণে কি করে হচ্ছে? রেশম শিল্প, চা শিল্প নাকি কুটির শিল্প, কোনটা করে উঠছে বলেন? রেশম শিল্প, চা শিল্প নাকি কুটির শিল্প? দেখেন, কুটির শিল্প তো আপনি যে কোনো জায়গায় গঠন করতে পারেন। আপনি হচ্ছে কুটির মানে কি? এই যে মাটির হাড়ি টাড়ি যেগুলো বানান, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শিল্পকলা যেগুলো আছে, এটা আপনি দিনাজপুরেও করতে পারেন, চাঁদপুরেও করতে পারেন, রংপুরেও করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। কিন্তু রেশম আপনি কি যেই এলাকায় তুঁত পাওয়া যায় বা যে এলাকায় সিল্ক হয় সেই এলাকা ছাড়া অন্য জায়গায় হবে? রেশম হয় রাজশাহীতে। রেশম কোথায় হয়? রাজশাহীতে। কারণ রাজশাহীতে কি একটু গরম বেশি। এখন এটা রাজশাহী ছাড়া আপনি কি চট্টগ্রামে ফলাইতে পারবেন? পারবেন, বাট একটু প্যারা হবে। চা শিল্প কোথায়? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এলাকায়। কারণ এটা যদি আপনি ঢাকায় করতে চান চা শিল্প, হবে? হবে না। তাহলে এই দুটো আপনার কিসের জন্য হয়? এই দুটো হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে হয়। তাহলে 1 আর 2 নম্বর। 1 আর কয় নম্বর? 1 আর হচ্ছে 2 নম্বর। এরপরটাই আসেন, নাজমুল যমুনা নদীর তীরে বসবাস করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক ছাত্র। প্রতি বছর সে কোথায় হল ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম হয়। এখন দেখেন, নাজমুল কোথায় বসবাস করে? আরে ভাই কি সমস্যা? নাজমুল বসবাস করে কোথায়?
নাজমুল বসবাস করে যমুনা নদীর তীরে, তার মানে ভৌগোলিক উপাদানের কারণে অবশ্যই এটা কি হবে, ভৌগোলিক উপাদান। বংশগতি তখনই হইতো যদি তার পিতার মতো তার হইতো। কার মতো? তার পিতার মতো। সে কি? সে হচ্ছে সাধারণে ফার্স্ট হয়, মানে তার পিতার জেনেটিক্সটা তার মধ্যে, তাহলে হয়তো বংশগতি। কিন্তু সে কোথায় বাস করে? যমুনা নদীর তীরে, মানে এটা কি? এটা হচ্ছে তার এলাকার অবস্থান। তাহলে ভৌগোলিক উপাদান কোনটা? এলাকার অবস্থানের কারণে যখন পারফরমেন্স পরিবর্তন হয়। ওকে, নেক্সটে আসেন। যমুনা উক্ত উপাদানটি প্রভাব বিস্তার করে কিসের ক্ষেত্রে? সভ্যতা বিকাশের ক্ষেত্রে। এখন দেখেন, সভ্যতা বিকাশের ক্ষেত্রে কি আমাদের নদী অঞ্চলগুলো কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসের? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন দেখেন, তারপরে তারপরে কি করেন? পেশা নির্ধারণের ক্ষেত্রে। এখন যেহেতু যমুনা নদীর তীরে, ওই এলাকার মানুষ কি হবে? মাঝি হবে, জেলে হবে। তার মানে এইটা কি হচ্ছে? এটা হচ্ছে, এটা হচ্ছে। এখন বুদ্ধিবৃত্তি বিকাশের ক্ষেত্রে, এখন নদীর আশেপাশে মানুষজন কি নদীর সাথে কিভাবে চলমান হইতে হবে সেটা তারা ভালো করেই জানে। তার মানে এটা কি হবে? কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশের সবচেয়ে বেশি উপযোগী? পাহাড়ি অঞ্চল। বলেন এটার উত্তর কি হবে? পাহাড়ি অঞ্চল হবে, নাকি উষ্ণ অঞ্চল হবে, নাতিশীতোষ্ণ অঞ্চল হবে? কোনটা হবে? অনন্যা রহমান বলছে 5 এর সি। 5 এর সি তো অনেক আগে পার হয়ে গেছি। আমার অনন্যা রহমান বলছে 6 এর এ। সাকিব বলছে এ। তাহলে 7-এর উত্তরটা বলেন কি হবে? 7-এর উত্তর কি হবে? 7-এর উত্তর কি হবে? যে মানব সভ্যতা বিকাশে। দেখেন, মানব সভ্যতার বিকাশ তখনই হবে যেই অঞ্চলে কি খুব বেশি শীত না, খুব বেশি গরমও না। তাহলে খুব বেশি শীত বা খুব বেশি গরম, সেটাকে আমরা কি বলি? নাতিশীতোষ্ণ, মানে অবস্থা ঠিকঠাক। দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক, সুন্দরবনের বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু। এটা কোন ধরনের উপাদান? এটা হচ্ছে আমার অবশ্যই ভৌগোলিক উপাদান। কেন? ওই ইন্দোনেশিয়া হচ্ছে একটা ভূমিকম্প প্রবণ এলাকা, আর সুন্দরবন কি একটা ভৌগোলিক উপাদান। ওকে, এখন উদ্দীপকের বিষয় দুটির উপর প্রভাব বিস্তারকারী উপাদান কি? একটা হচ্ছে গৃহ নির্মাণ, একটা হচ্ছে বন্টন, একটা হচ্ছে যাতায়াত। গৃহ নির্মাণ, বন্টন নাকি যাতায়াত? বন্টন এখানে কোনোভাবেই আসবে না। কি আসবে না? বন্টন কোনোভাবেই আসবে না, মানে 2 নাম্বারটা বাদ। অর্থাৎ 1 আর 3। কারণ গৃহ নির্মাণ যদি হার্ড বা শক্তিশালীভাবে করা হয় বা কাঠের দ্বারা তৈরি করা হয়, তাহলে কি মানুষের জীবনটা কি ওইভাবে আর ক্ষতিগ্রস্ত হবে না। বুঝছেন? নিম্নের ছকে এই স্থানে কোনটি বসবে? বুদ্ধিমত্তা, দেহের গড়ন, গায়ের রং, নাকি রোগ ব্যাধি? এখানে দেখেন, আপনার বাপের যদি বুদ্ধি ভালো হয়, আপনারও বুদ্ধি ভালো হবে। আপনার দেহের গড়ন যদি একটু মোটা হয়, তাহলে বোঝা যাবে যে আপনার বাবা বা মা কারো না কারো কি দেহের গড়ন মোটা। আপনার যদি রোগ ব্যাধি বেশি হয়, অর্থাৎ বুঝতে হবে আপনার বাবা মা কারো না কারো এত বেশি রোগ ব্যাধি ছিল যার কারণে আপনার রোগ ব্যাধি হয়। আপনার বাবা যদি হয় ফর্সা বা আপনার মা যদি হয় ফর্সা, আপনিও হবেন ফর্সা। এখন ওই আমরা দেখি কি যে পশ্চিমা দেশগুলো, সেই দেশগুলোতে কি মানুষজন ফর্সা, এ কারণে ওদের সন্তানও ফর্সা হয়। কিন্তু আফ্রিকাতে কি মানুষজন কালা, তার জন্য সন্তানও কালা হয়। এখন আপনার বাবা যদি উজ্জ্বল শ্যাম হয়, আপনি উজ্জ্বল শ্যাম হওয়ার সম্ভাবনা আছে। মা যদি উজ্জ্বল শ্যাম হয়, আপনার উজ্জ্বল শ্যাম হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এখানে এটা কি বসবে? জৈবিক উপাদান বসবে। প্রয়োগমূলক, এটা হচ্ছে আমার 7ম অধ্যায়। এখানে সবচেয়ে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামাজিকীকরণের পরিবারের যে ভূমিকা, সেই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এই সামাজিকীকরণ প্রক্রিয়া খুব কম আসে, পরিবারের ভূমিকাটা এখান থেকে বেশি আছে। তারপরে আমরা এটা পড়বো, বা এখান থেকে সৃজনশীল নাও আসতে পারে আপনাদের। ওকে, এখান থেকে যে 3টা পড়বেন ঘ নাম্বারের জন্য, সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মধ্যে মানব শিশু কি সমাজের কাঙ্ক্ষিত সদস্য হিসাবে গড়ে ওঠে, উক্তিটি বিশ্লেষণ করে। এই উক্তিটি কি আপনি অবশ্যই বিশ্লেষণ করতে পারবেন। বা পরিবারের সঠিক ভূমিকার অভাব ব্যক্তির ভবিষ্যৎ জীবনের নেতিবাচক অবস্থা সৃষ্টি করে, এটাও আপনি বুঝতে পারবেন। বা এই 3টা পড়লেই আপনার কি একটা ঘ নাম্বার ইজিলি এই অধ্যায় থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যাদের যাদের অন্য অধ্যায় পড়তে কঠিন লাগে, আপনারা এই অধ্যায়টা পড়বেন। আমি বলি, যারা পাস করতে চান, যারা আপনার A+-এর দরকার নাই, তারা এই অধ্যায়টা পড়ে যাবেন। যারা শুধুমাত্র পাস করতে চান বা ভালো মার্ক পাইতে চান, পাস করার জন্য এই অধ্যায়টা পড়া মাস্ট। পাস করার জন্য এই অধ্যায়টা পড়তে পারেন, পাস করার জন্য এই অধ্যায়টা পড়তে পারেন। এখান থেকে ইজিলি পাস মার্ক উঠে আসে। পাস করার জন্য এই অধ্যায়টা ইজিলি পড়তে পারেন। ওকে,
3 বছরের রাতুলের কথা বলো অন্যান্য আচরণে তার দাদা দাদের সাথে মিল লক্ষণীয়। রাতুলের সামাজিকীকরণের এই প্রক্রিয়ায় ক্রিয়াশীল উপাদান কোনটি? অনুকরণ, ভাষা, নাকি কর্তব্যবোধ, নাকি অঙ্গীভূতকরণ? কোনটা? যে রাতুল কি করে, তার দাদা দাদির সাথে কথা বলে, তার মানে তার দাদা দাদি যেই কাজটা করে সেও সেটা করে, তার মানে এখানে কোনটা হবে? এখানে অনুকরণ হবে। কি হবে? অনুকরণ হবে, মানে তার দাদা দাদি যেইভাবে কথা বলে সেও সেইটাকে ফলো করে। অর্থাৎ আপনি যখন কাউকে কোনো কিছুতে ফলো করতেছেন মানে কি, আপনি তাকে অনুকরণ করতেছেন, এখানে অবশ্যই অনুকরণটা ইম্পর্টেন্ট। ওকে, সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এই গুণ সামাজিকীকরণের কোন মাধ্যমে রপ্ত করে? ধরেন আপনি কখন সৎ হবেন? আপনার ধর্ম আপনাকে কি বলতেছে? যে আপনাকে অবশ্যই সৎ হইতে হবে। আপনার ধর্ম আপনাকে কি বলতেছে? যে আপনাকে সৎ হইতে হবে। কিংবা আপনি ধর্মীয় অনুসারে দেখলেন যে যারা সত্য কথা বলে তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়? তাদেরকে সত্যবাদীদের জন্য জান্নাত দেওয়া হয়। এখন আপনি জান্নাতের লোভে কি মিথ্যা কথা বলবেন নাকি সত্য কথা বলবেন? অবশ্যই সত্য কথা বলবেন। এখন আপনার দেশে একটা আইন আছে যে আপনি মিথ্যা কথা বলেন কিংবা সত্য কথা বলেন, ইট ডাজেন্ট ম্যাটার। কিংবা আপনি গণমাধ্যমে কি, গণমাধ্যম তো বেশিরভাগ মিথ্যা কথা বলে, বেশিরভাগ সত্য কথা বলে। তার মানে আপনি গণমাধ্যম থেকে কখনোই শিখতে পারবেন না। আপনার খেলার সাথে কি আপনাকে কি করতে পারে? আপনার খেলার সাথে আপনাকে সত্য মিথ্যা যে কোনো কিছু বলতে পারে। তার মানে খেলার সাথে এই জিনিসগুলোতে প্রহিবিট করবে না। কি করবে না? প্রহিবিট করবে না। আপনাকে প্রহিবিট করবে কোন জিনিসটা? প্রহিবিট মানে নিষেধ করবে ধর্ম, যে আপনি মিথ্যা কথা বলবেন আপনার শাস্তি হবে, অর্থাৎ এটা হবে কি? ধর্ম। ওকে, নেক্সট, সামাজিকীকরণের প্রক্রিয়া কখন শুরু হয়? দেখেন, আপনি সমাজে কখন থেকে বসবাস করতে শুরু করেন? জন্মের আগে থেকে নাকি যখন আপনার জন্ম হয়? অর্থাৎ জন্মের পর থেকেই আপনার সামাজিকীকরণ হয়। সামাজিকীকরণ জিনিসটা কি? আপনি সমাজের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছেন সেই জিনিসটা কি? সামাজিকীকরণ। ওকে, টুটুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। সে তার ক্লাসের বন্ধুদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে, এমনকি মোবাইল ফোনের মাধ্যমে ঘনিষ্ঠজনদের সাথে সামাজিকভাবে রক্ষা করে। টুটুলের সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কোন বিষয় লক্ষণীয়? এখন দেখেন, এখানে প্রথমেই কি বলছে? মোবাইল ফোন। কি বলছে? মোবাইল ফোন। আরেকটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুক। অর্থাৎ এই দুটার থেকে আমরা কি বলতে পারি? তথ্য প্রযুক্তি। কিসের মাধ্যমে? তথ্য প্রযুক্তি। দেখেন, উক্ত বিষয়ের অন্তর্ভুক্ত কি? অনলাইন সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, নাকি ইন্টারনেট? হইচন। আর বাবা, স্যাটেলাইট চ্যানেল যদি না হয়, স্যাটেলাইট যদি চ্যানেল না থাকে, তাহলে আপনার একজনের খবর তো আরেকজনের কাছে দিবে না, অর্থাৎ ট্রান্সপন্ডার হিসেবে ব্যবহার হবে না। অর্থাৎ এখানে কি হবে? 1, 2, 3। সামাজিকীকরণ প্রক্রিয়া জন্মের পর থেকে শুরু হয়। করিম সাহেব ও তার স্ত্রী উভয়ই চাকরিজীবী। তারা তাদের একমাত্র সন্তান রনিকে সময় দিতে পারছেন না, ফলে রনি পাড়ার বখাটে ছেলেদের সাথে মিশে পড়ালেখায় অমনোযোগী হয়। রনির ক্ষেত্রে সামাজিকীকরণের কোন বাহনটির অভাব পরিলক্ষিত হয়? পরিবার। কোনটা? পরিবার। কারণ তার পরিবার থেকে সে পর্যাপ্ত পরিমাণে সময় পায় না। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে উক্ত বাহনটি কি? একমাত্র বাহন, প্রথম বাহন, নাকি প্রধান বাহন? প্রথম এবং প্রধান বাহন, একমাত্র বাহন না। কারণ সামাজিকীকরণে শুধু পরিবারই দায়ী না, আপনার খেলার সাথী আছে, গণমাধ্যম আছে, অনেক কিছু আছে। সো একমাত্র বাহন কখনোই হবে না। তাহলে কি হচ্ছে? 1, 2, 3, মানে 2, 3। সোশ্যালাইজেশন কথাটার অর্থ কি? সোশ্যালাইজেশন মানে হচ্ছে আপনার সামাজিকীকরণ। সোশ্যালাইজেশন মানে কি? সামাজিকীকরণ। অর্থাৎ সামাজিকীকরণ কোনটা? যেটা হচ্ছে আপনার সামাজিক হওয়ার প্রক্রিয়া। তাহলে সামাজিক হওয়ার প্রক্রিয়া কোনটা এখানে? এ নাম্বার। সামাজিকীকরণের প্রথম এবং প্রধান মাধ্যম কি? একটু আগেই বললাম আমরা, তাহলে এইটা হচ্ছে পরিবার। বিশ্বের সকল মানব সমাজকে এক ও অভিন্ন ঐক্যতানে সমন্বিত করার প্রক্রিয়াকে কি বলে? এটাকে হচ্ছে আমরা বলি গ্লোবালাইজেশন কিংবা বিশ্বায়ন। কি বলি? গ্লোবালাইজেশন কিংবা বিশ্বায়ন। ওকে, এটা হচ্ছে আমার অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে সবচেয়ে যে প্রশ্নটা এবার আসতে পারে সেটা হচ্ছে জাতিবর্ণের যে ধারণা, সেই ধারণাটা ব্যাখ্যা করো। কোথায়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কিসের জন্য? গ নম্বরের জন্য। আর হচ্ছে জেন্ডার, এটাও পড়বেন। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গ নম্বরে আসার মতো। হ্যাঁ, বাকিগুলোও আসতে পারে, কিন্তু এই দুটা না পড়ে পরীক্ষা হলে যাওয়ার দরকার। এটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের ধারণা ব্যাখ্যা করো, দাস প্রথার ধারণা ব্যাখ্যা করো। দাস প্রথা কোনটা? স্ল্যাভারি, যে
স্টেট, যেখানে হচ্ছে আপনার কি দাস মালিক এবং দাসের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে ব্যাখ্যা করতে হবে। আমরা জাতি বর্ণের ধারণা ব্যাখ্যা করো। জাতি বর্ণের ধারণা কোনটা? যেটা ক্লাস, মানে হচ্ছে হিন্দু সমাজে যে আমাদের 4 ধরনের ইয়া ছিল, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, আরেকটা কি অস্পৃশ্য ছিল। সো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। ওকে, তারপর দেখেন ঘ নাম্বার, বর্তমানে জাতিবর্ণের গুরুত্ব ক্রমশ হ্রাস পাচ্ছে। অর্থাৎ জাতিবর্ণ কি, আগে হচ্ছে ব্রাহ্মণরাই শুধু পূজা করতে পারত, শূদ্র বৈশ্য কি পূজা করতে পারতো না, কিংবা মন্দিরের আশেপাশে যাইতে পারতো না, কি কোথায় যেতে পারতো না, পূজা টুজা এগুলাও করতে পারতো না। কাজেই এই জিনিসটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। কেন কমে গেছে? কারণ ওকে, তাহলে বর্তমানে জাতি বর্ণের এটা তো বললাম। আধুনিক সমাজে সামাজিক স্তর বিন্যাসের বিশ্লেষণ ব্যাখ্যা করো। ওকে, তাহলে সামাজিক অসমতা আমাদের সামাজিক উন্নতির অন্তরায়, এটা কি করতে হবে? এটা আমার বিশ্লেষণ করতে হবে। তার মানে এইটা আর এইটা হচ্ছে আপনার ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখেন সামাজিক স্তর বিন্যাসের ধারণা কয়টি? ধারণা কয়টি বলেন? একজন বলছে 2টা। ফারিয়া রহমান আপু কথা বলতেছে ফিসফিস করে। না, আপু তো ফিসফিস করে কথা বলতেছে না, আপু চা খাচ্ছে। এটা সাকিব হাসান। এটা কি হবে? একজন বলছে 3টা। না, এটা হবে 4টা। কয়টা? 4টা। অবসর গ্রহণ গ্রন্থটিকার এটা হচ্ছে কুমিং এবং হেনরি। বয়স্ক ব্যক্তিদের সামাজিক নিরাপত্তায় সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ কোনটি? পারিবারিক ভাতা, কাজের বিনিময় খাদ্য, নাকি বয়স্ক ভাতা, নাকি বেকার ভাতা? কোনটা আপু বলেন? আপুই আগে বলে দিস। রহিমা নির্মাণ শ্রমিক, সারাদিন সে পুরুষ সহকর্মীদের সাথে সড়ক নির্মাণের কাজ করে। রহিমার মজুরি বৈষম্যের কারণ কি? রহিমা হচ্ছে নারী, এ কারণে অবশ্যই জেন্ডার হবে। ঠিক আছে, এ ধরনের বৈষম্য নিরসনের প্রয়োজন কি? এই দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিবর্তমান? 2টা। একটা হচ্ছে দাস শ্রমিক, আর কি দাস মালিক। জাতিবর্ণের একটি বৈশিষ্ট্য কি? জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে আপনার জন্মসূত্রে সদস্যপদ লাভ করা যায়, একই রকম হয়, একই রকম না। এটা হচ্ছে জন্মসূত্রের সদস্য লাভ। আপনি যদি ব্রাহ্মণের ঘরে জন্মান তার মানে আপনি ব্রাহ্মণ, আপনি যদি ক্ষত্রিয় কারো ঘরে জন্মান তাহলে ক্ষত্রিয়, আপনি যদি হচ্ছে বৈশ্যর কারো ঘরে জন্মান তাহলে আপনি বৈশ্য। অর্থাৎ ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয়ের একটি মর্যাদা কম, তার মানে একই রকম সামাজিক মর্যাদা হবে না। ব্রাহ্মণ আর শূদ্র কখনো এক পাতে বসে তারা কি ভাত খায় না। মানে তারা যদি সমমর্যাদার হইতো তারা একই সাথে চলাচল করতো, তার মানে একই সামাজিক মর্যাদাও হয় না। ব্রাহ্মণ আর শূদ্ররা কখনো একই এলাকায় বাস করে না, তার মানে একই এলাকায় বাসও করবে না। অর্থাৎ আপনি জন্মসূত্রে ব্রাহ্মণ, শূদ্র নাকি ক্ষত্রিয় নাকি বৈশ্য সেটা নির্ধারণ হয়। ওকে, অলোক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করে, চাকরি করার ইচ্ছা থাকলেও অলোক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন, তবে রহমত ব্যবসা করে গাড়ি বাড়ির মালিক হন। অলোকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কি? জাতিবর্ণ প্রথা, নাকি শ্রেণী মর্যাদা, নাকি সামাজিক শ্রেণী, নাকি সামাজিক স্থিতিশীলতা? হুইচ ওয়ান? কোনটা হবে বলেন? এটা হচ্ছে জাতি বর্ণ প্রথা। অলোক, আচ্ছা, রহমতের মর্যাদা এখানে আরোপিত, অর্জিত, নাকি বংশভিত্তিক নয়? কোনটা হবে?
এটা হচ্ছে বংশভিত্তিক নয়, বংশভিত্তিক হলে তো অবশ্যই 1 2 হবে। সরি, রহমতের বলছেন না, রহমতেরটা তো বংশভিত্তিক নয় হবে, আরোপিত হবে না। মানে রহমত সেটা নিজে নিজে অর্জন করছে। কাজটা শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলেন? কাজটা আসছে হচ্ছে আপনার স্প্যানিশ থেকে। কোথা থেকে? স্প্যানিশ থেকে। একই আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কি বলে? জাতি, পরিবার, শ্রেণী নাকি সম্প্রদায়? শ্রেণী, জাতি, বর্ণ। গুড। অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? ফ্রান্স, জার্মানি, ইটালি নাকি ইংল্যান্ড? সর্বপ্রথম কোথায় ঘটছে? আব্দুর রহিম মিয়া বাজিতপুর গ্রামের বাসিন্দা। তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে, কেউ চাকরিজীবী, কেউ কৃষিজীবী, কেউ আবার মৎস্যজীবী। আব্দুর রহিম মিয়ার গ্রামের সাদৃশ্য রয়েছে কোনটার সাথে? ইংল্যান্ড তো কত আগে পার হয়ে আসে। সামাজিক স্তর বিন্যাস। 5 অধ্যায়টা একটু কঠিন হবো, মানে ওই যে বিবাহ সম্পর্ক, তো ওইটা একদিন বলে হয়ে যাবে। এটা কি হবে বলেন? তাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ বাস করে, কেউ চাকরিজীবী, মানে মাত্রায় অভিন্ন নাকি সর্বজনীন নাকি সামাজিক? হুইচ ওয়ান? এখানে সর্বজনীন না, সর্বজনীন মানে কি? যেটা সকলের জন্য প্রযোজ্য, কাজে এটা হবে না। দাসরা মনিবের অধীন, জন্মগতভাবে পেশা নির্ধারিত হয়, রাজনৈতিকভাবে অধিকার ছিল না। এটা হচ্ছে আপনার দাসটা কি মনিবের অধীন, কিন্তু মনিব তাকে কি করে দিতে পারে? ছেড়েও দিতে পারে। ওকে। দশম অধ্যায়ের প্রয়োগমূলক হচ্ছে এখান থেকে এই কয়েকটা প্রশ্নই আসতে পারে। এটা হচ্ছে গয়ের জন্য। একটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণের ধারণা ব্যাখ্যা করো। অপরাধের যে ধরন সেগুলো ব্যাখ্যা করতে হবে। অপরাধের যে ধারণা, মানে ধরন আর ধারণা প্রায় একই। আর এটা হচ্ছে কিসের অপরাধের যে ধারণা সেটা, মানে বিচ্যুতিমূলক আচরণ আর ডেভিয়েন্স, এই অংশগুলো থেকে। সো এখান থেকে আসতে পারে বিচ্যুতি এবং অপরাধের মধ্যে পার্থক্য কি, অপরাধের আর্থসামাজিক কারণ সমূহ যেগুলো আছে সেগুলো নির্ণয় করতে হতে পারে, অপরাধ দূরীকরণে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন, এই প্রশ্নটা আসতে পারে। এগুলা কোথায় আসবে? এই প্রশ্নগুলো হচ্ছে ঘয়ের জন্য সাজেশন। কিসের জন্য? ঘয়ের জন্য। 4-5টা করে প্রশ্ন করলেই হবে। এখন দেখেন, বিস্মৃতিমূলক আচরণ কোনটা দ্বারা নির্ধারিত হয়? আপনার আইন দ্বারা নাকি সামাজিক মূল্যবোধের মাধ্যমে? কিসের দ্বারা? বাসে ঝগড়া লাগছে, অন্য কোনো কাহিনী না, সামাজিক মূল্যবোধ দ্বারা। এইটা হচ্ছে ওয়ান প্রকার অফ ডেভিয়েন্স, মানে বিস্মৃতিমূলক আচরণ, যে সামাজিক মূল্যবোধের দ্বারা তাদের কি ঝগড়া লাগছে। বিদেশে অর্থ পাচার, এটা কোন ধরনের অপরাধ? আপনি যদি বিদেশে অর্থ পাচার করেন, তার মানে কি আপনি আমাদের সামাজিক যে মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধটা ভাঙছেন, দেশের ক্ষতি করছেন, অর্থাৎ এটা বিচ্যুতিমূলক আচরণ। প্রকাশ্যে ধূমপান, এটা কি অপরাধ নাকি বিচ্যুতি? প্রকাশ্যে ধূমপান, আপনার মূল্যবোধকে আপনি খারাপ করে দিচ্ছেন, তার মানে কি এটাও বিচ্যুতি। কোনটি সমাজের প্রত্যাশিত বা স্বাভাবিক আচরণ নয়? বিচ্যুতিমূলক আচরণ করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা নাকি ধর্মীয় রীতিনীতি মেনে চলা? কি হবে বলেন? এটা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ করা। ওকে। লালন 10ম শ্রেণীতে পড়ে। অসৎ বন্ধুদের প্ররোচনা, সে মাদকাসক্ত এবং একসময় ছোটখাটো চুরির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। উদ্দীপকের লালনের কর্মকাণ্ড কোন ধরনের রচনা? তার মানে বয়স কত দেখেন, 10ম শ্রেণীতে, মানে কি সে এখন কিশোর। বড়দের অসম্মান করা কি? বিচ্যুতি। শাস্তির কত শতাংশ ভোগ করার পরে অপরাধীকে প্যারোলে আনা হয়? প্যারোলে মানে তাকে মুক্তি দিছে সাময়িক সময়ের জন্য, মানে কিছু সময়ের পরে তাকে আবার জেলে ঢোকানো হবে, অর্থাৎ 5-10 মিনিটের জন্য।
মানে ধরেন কারো মা মারা গেছে, প্যারোল কখন করা হয়? ধরেন আমার মা মারা গেছে, বাবার বাবা মারা গেছে, আমি হচ্ছে জেলের মধ্যে আছি, তাহলে আপনার বাবা মা আপনাকে এতদিন ধরে লালন পালন করছে, তাকে তো দেখার জন্য আপনাকে অবশ্যই শাস্তি দিবে। এখন ধরেন আপনার যদি শাস্তি দেয় 90 দিন, কয়দিন? আপনার যদি শাস্তি হয় 90 দিন, তাহলে আপনার বাবা মারা গেছে হচ্ছে 20 দিনের মধ্যে, মানে 20 দিনের দিন, তাহলে কিন্তু আপনি প্যারোল পাবেন না। প্যারোল পাইতে গেলে আপনাকে অবশ্যই 1/3 অংশ কি করতে হবে? শাস্তি ভাগ করতে হবে। অর্থাৎ আপনি যদি 30 দিন আপনার পার হয়, হাজতে থাকেন, তখনই আপনি প্যারোলের জন্য উপযুক্ত হবেন। কিন্তু 20 দিনের দিন কিংবা 21 দিন কিংবা 30 দিন এই সময় হবে না। ধরেন আপনার 30 দিন শাস্তি, 30 দিন শাস্তি, তাহলে 30 দিন শাস্তির মধ্যে আপনাকে অবশ্যই কয়দিন পার করতে হবে? 10 দিন পার করতে হবে, তাহলেই আপনি প্যারোল পাবেন। ওকে, তাহলে এটা কি হবে? এটা 1/3 হবে। ডেভিয়েন্স শব্দের অর্থ কি? ডেভিয়েন্স শব্দের অর্থ কি? মূল্যবোধ বিরোধী কার্যক্রম, অপরাধ, নাকি প্রবেশন, নাকি আচরণ? ডেভিয়েন্স হচ্ছে আপনার সামাজিক মূল্যবোধ যেটা আছে, সেই সামাজিক মূল্যবোধের যে বিচ্যুতি হয় সেটা হচ্ছে ডেভিয়েন্স। অর্থাৎ ডেভিয়েন্স মানে অপরাধ না, ডেভিয়েন্স মানে হচ্ছে বিচ্যুতি। মানে আপনি হচ্ছে প্রকাশ্যে ধূমপান করতেছেন কিংবা আপনার সিনিয়র যারা আছে তাকে অসম্মান করতেছেন, এটা কি? এটা হবে আপনার ডেভিয়েন্স। এটা কি? এটাই হবে আপনার ডেভিয়েন্স। কিন্তু আপনি যদি কাউকে খুন করেন, খুন করা ডেভিয়েন্স না, খুন করা হচ্ছে ক্রাইম বা অপরাধ। ডেভিয়েন্স হচ্ছে ধরেন আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে আসে বিড়ি খাচ্ছি, এটা হচ্ছে ডেভিয়েন্স। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে মূল্যবোধ বিরোধী কার্যক্রম। আর অপরাধ কোনটা? অপরাধ হচ্ছে আপনি কাউকে খুন করলেন, কাউকে হত্যা করলেন, কিংবা হচ্ছে আপনি কোনো কিশোর অপরাধ করছেন, তখন সেটা ডেভিয়েন্স হবে। ওকে, ভদ্রবেশী অপরাধের উদাহরণ কোনটি? ভদ্রবেশী অপরাধ বলতে কি? আমরা হোয়াইট কালার ক্রাইমকে বুঝি। ভদ্রবেশী কোনগুলো বলেন? ভদ্রবেশী হচ্ছে আপনার ভদ্রবেশী অপরাধকে আপনার যদি ভদ্রবেশীও না থাকে, যারা হচ্ছে ইংলিশ পার্সন আছেন, আপনারা পড়বেন হোয়াইট কালার ক্রাইম। কোনটা? হোয়াইট কালার ক্রাইম। হোয়াইট কালার ক্রাইম হচ্ছে আপনি আপনার সরকারকে আয়কর দিচ্ছেন না। সরকারকে কি দিচ্ছেন না? আয়কর দিচ্ছেন না। যখন এই যে সরকারকে আয়কর দিবেন না, তখন সেটা ভদ্রবেশী অপরাধ হবে। কিংবা ধরেন বন্দি পাঠশালাতে একটা লাইসেন্স আছে, আপনি সেই লাইসেন্সটা কপিরাইট করলেন, কিংবা এই যে আমাদের ঢাবি খয়ের এই সুন্দর বইটা আপনি কপি করলেন, এটার জন্য কোথায় ভর্তি হতে হবে? ঢাবি খাওয়া কোর্সে। এখন কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি কপিরাইট করছেন, মানে এটা নকল করছেন। দেখেন বইয়ে কিন্তু একটা সাইন দেওয়া থাকে, কপিরাইট সাইন। এই বইয়ে যদিও দেওয়া নাই এখন, তো কপিরাইট সাইনটা মানে কি? আপনি কারো বই নকল করতেছেন, তখন সেটাকে আমরা বলবো ভদ্রবেশী অপরাধ বা হোয়াইট কালার ক্রাইম। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আপনার 2-3। ওকে, রাসেলের বয়স 10 বছর, মানে রাসেলের বয়স 10 বছর, বাবা মায়ের সাথে আগারকা অবস্থিতিতে বাস করে, অভাবের তাড়নায় সে পকেট মার করে, এটা কি? তার বয়স কত? 10 বছর। তার মানে কি? অবশ্যই সে কিশোর অপরাধী। মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত কেন অন্যরা কি করে? অন্যরা অভিযোগ আনেন না। ধরেন আপনি কোন একটা মাদকাসক্তির বিরুদ্ধে অভিযোগ আনলেন, তখন কি হলো? তখন হচ্ছে আপনাকে সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তার মানে এইটা হবে। বিস্তৃতি হলো কি? বিস্তৃত হচ্ছে সমাজ স্বীকৃত যে নিয়ম কানুন সেটা হচ্ছে অমান্য করা, ডেভিয়েন্স। আইন বিরোধী কাজ হলো কোনটা? আইন বিরোধী কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার কি? অপরাধ। ওকে, আমাদের লাস্ট অধ্যায় 11তম অধ্যায়। 11তম অধ্যায় থেকে এই সামাজিক পরিবর্তনের যে প্রযুক্তিগত, সেইটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এগুলা আমরা কি দেখে যাব? এটা হচ্ছে আমার গ নাম্বারের জন্য। ওকে, কিসের জন্য? গ নাম্বারের জন্য। আর এই উচ্চতর দক্ষতামূলক যেটা, সেটা হচ্ছে আমার ঘ নাম্বারের জন্য। এখানে অবশ্যই সামাজিক পরিবর্তনের কারণগুলো বিশ্লেষণ করো। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্যারোটা যে এলিট চক্রাকারের তত্ত্বের ভূমিকা আছে সেটা ব্যাখ্যা করতে হবে। উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের মধ্যে যে সম্পর্ক, সেটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে। এখন দেখেন সামাজিক পরিবর্তনে প্যারোটো তত্ত্বের মূল বক্তব্য কি? সামাজিক যে পরিবর্তন, সেখানে প্যারোটো তত্ত্বের মূল বক্তব্য কি বলেন? Which one? একজন বলছে সি না, এটা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ওকে, সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদে বিশ্বাসীদের অন্যতম কে ছিলেন? কার্ল মার্কস, নাকি বোটোমোর, নাকি প্যারোটো? এটা হবে অবশ্যই আমার কার্ল মার্কস।
কে? কার্ল মার্কস। সামাজিক পরিবর্তনের এলিট তত্ত্বটাকার, এলিট তত্ত্বকার আমরা একটু আগেই পড়লাম। এলিট তত্ত্বকার, এলিট তত্ত্ব হচ্ছে প্যারোটর। কার এলিট তত্ত্ব হচ্ছে? প্যারোটর। অনেকে বলছে বি, বি হবে না ভাইয়া, এটা প্যারোটর হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সামাজিক বিবর্তনের তত্ত্বটাকার। সামাজিক বিবর্তনের তত্ত্ব হচ্ছে যারা রৈখিক চিন্তা মনে করেন, মানে কি? কার্ল মার্কস। ওকে, এরপরে কি সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্বটাকে পরিবর্তন করেন? একজন বলছে সি, না, চক্রাকার তত্ত্ব হচ্ছে কি? প্যারোটো, মানে এলিট তত্ত্ব যেটা। ওকে, প্রগতি, প্রগতি কোনটা? বর্তমান অবস্থান যেটা, ঐতিহ্যকে ধরে রাখা, ভবিষ্যতের পরিকল্পনা করা। হুইচ ওয়ান? এটা হচ্ছে আপনার প্রগতি, কি আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেইটা। ওকে, সমাজ কাঠামোর রদবদল বলতে বোঝায় সামাজিক সমাজ কাঠামোর যে রদবদল সেটা কি? সেটা হচ্ছে আপনার পরিবর্তন যেটা, সেটাকে আমরা কি সমাজ কাঠামোর রদবদল হিসেবে চিহ্নিত করি। ওকে, রসুলপুরের মানুষের চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি, ইচ্ছা অনিচ্ছা, আশা আকাঙ্ক্ষা, অন্যান্য দৃষ্টিভঙ্গির বেশ পরিবর্তন ঘটেছে। এলাকায় মানুষের স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটছে। অর্থাৎ কোনটার প্রভাবে রসুলপুরের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে বলেন? কিসের কারণে? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদানের কারণে। রসুলপুরের মানুষের এটা কি হবে? কোনটি প্রভাবে রসুলপুরের সামাজিক পরিবর্তন ঘটেছে? ব্যক্তিগত স্বাতন্ত্র্য, অনুকরণ প্রিয়তা বৃদ্ধি, নাকি রুচিবোধের পরিবর্তন? কোনটা? একজন বলছে 1 2, 1 2 হবে না বাবু, এটা হবে 1 2 ও 3 নাম্বার। সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় যা ল্যাটিন শব্দ প্রোগ্রেডিও থেকে, অর্থাৎ প্রগতি, যার মৌলিক অর্থ কি? কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে আমার প্রগতি। আমি ওই যে ওখানেই তো বলছিলাম। সমাজবিজ্ঞানের একটি উক্ত প্রত্যয়টি যাচাইয়ের মাপকাঠি কি? উন্নত জীবনমান। প্রগতি আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন? উন্নত জীবনমান, নাকি উৎপাদিত পণ্যের সুষম বণ্টন, নাকি ব্যক্তিগত বিকাশের পূর্ণ সুযোগ? এটা হচ্ছে তিনটাই। ওকে, সো যারা যারা আজকে ক্লাসটি করলেন, আপনাদের হচ্ছে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র ক্লাস হবে আগামী 8/5/8, এটা কয় মাস? 8/8/2025 শুক্রবার 7টায়। সরি, আমরা 6টায় শুরু করবো। হ্যাঁ, শুক্রবার 6টায়। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চান, সবগুলো বই ফ্রিতে পাইতে চান, তারা আমাদের প্রথম যে কোর্স লিঙ্ক আছে সেই কোর্স লিঙ্কে ঢুকে এনরোল করতে পারেন। তাহলেই আপনি ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0 মাধ্যমে আপনার যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন। এবং এই ক্লাসটি শেষ হওয়ার আগে আপনারা আমাকে বলবেন যে আজকে ক্লাসটি কেমন লাগলো, এবং এখান থেকে আপনাদের যেই যেই অংশগুলো পড়ানো হয়েছে, মানে যেই যেই অংশগুলো সাজেশন দেওয়া হয়েছে, সেই অংশগুলা কোথা থেকে পাবেন। এবং দুইটা ঘোষণা, সেটা হচ্ছে আজকের ক্লাসটা রেকর্ড থাকবে। আজকের ক্লাসটা এসিপি ইউটিউব চ্যানেলে যাবে, মানে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসের যে ক্যাপশন, সেই ক্যাপশনে আপনি আজকের ক্লাসের স্লাইড পেয়ে যাবেন। এমসিকিউ পিডিএফ কোথায় পাবেন? পিডিএফ হচ্ছে এটার ক্যাপশনে পেয়ে যাবেন। তো সকলে একটু জানান যে আজকের ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। মাইশা জান্নাত বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা পড়বেন হচ্ছে বেশি পড়বেন 4, 5 এবং 8 অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আপনাদের বেশি বেশি প্রশ্ন আসার চান্স আছে। ওকে, পিডিএফ দিয়ে দিব ভাইয়া, পিডিএফ নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা একটু কমেন্ট করেন যে আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো, সবাই একটু জানান, রিভিউ দেন তাড়াতাড়ি।
পিডিএফ ক্লাসে পেয়ে যাবেন, পিডিএফ আজকে ক্লাসে পেয়ে যাবেন। ওকে, আজকে ক্লাসের পিডিএফ আপনারা ক্যাপশনে পেয়ে যাবেন, কোনো টেনশন নাই, ক্যাপশনে দেখবেন পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, আর হোসাইন আহমেদ বলছে অনেক ভালো লাগলো। ওকে ভাই, বিয়ে কবে করবেন? আমি অলরেডি ম্যারিড। বলেন বলেন, কার কি প্রশ্ন আছে তাড়াতাড়ি জানান, কার কি প্রশ্ন আছে তাড়াতাড়ি জানান, যার যার যেটা প্রশ্ন করার শখ। তাসনিমুল হক বলছে তানভীর স্যার হলে বলতো, কি বলতো? লাইভটা পেজেই থাকবে। হ্যাঁ ভাইয়া, ভাবি কি বিয়ে করছে? হ্যাঁ, ভাবি তো আমাকেই বিয়ে করছে। তাসনিমুল হক কি প্রশ্ন করছো? ও আচ্ছা, রবীন্দ্রনাথের দাদার বাপের নাম কি? আচ্ছা, রবীন্দ্রনাথের দাদার বাপের নাম হচ্ছে রামমণি, বুঝছো? দ্বারকানাথের বাবার নাম হচ্ছে রামমণি। সেকেন্ড পার্ট এমসিকিউ বেশি করে পড়াবেন। ওকে, কি অবস্থা? আরেকটা আছে তো, লাস্ট তারিখে শুক্রবার 6টার সময়, 6টার সময় নিবি? আচ্ছা, 11 চ্যাপ্টার স্কিপ করা যাবে? যাবে যাবে, সিকিউর জন্য যাবে, এমসিকিউর MCQ এর জন্য যাবে। আমি ক্লাসে সব সময় বলছি যে তুমি একটা চ্যাপ্টার স্কিপ করতে পারবা সিকিউর জন্য, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তোমরা জানো। এমন তো না যে না এক চ্যাপ্টার থেকে আসে না, বাকি থেকে আসে, তা কিন্তু না। এমসিকিউর জন্য অবশ্যই পড়ে যাবা, কিন্তু সিকিউর জন্য তুমি একটা চ্যাপ্টার স্কিপ করতেই পারো। ওকে, আজকে কেমন লাগলো ক্লাস? তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আর আমাদের সেকেন্ড পার্টের ক্লাস হবে হচ্ছে গিয়ে 8 তারিখে, শুক্রবারে, কারণ তারপরে তোমাদের পরীক্ষা মোস্ট প্রবাবলি 10 তারিখে মেবি না, মানে রবিবারে মনে হয় পরীক্ষা মেবি, এই জন্য আর কি আমি 8 তারিখে দিছি আগের দিন। কোন কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে এটা তো আসলে ডিপেন্ড করে আসলে বোর্ডের উপরে, তাই না? ওর পুরো হিস্টোরি লিখে দেই। শোনেন তো, রবীন্দ্রনাথের ব্যাটার নামও লিখে দিই। বুঝছে, খুশি? বাংলা যোগাই দিবি আজকে? আরে একটা ছেলে প্রশ্ন করছে, আজকে কি সমাজবিজ্ঞান? পঞ্চানন ঠাকুরের ছেলে হচ্ছে জয়ারাম, তার ছেলে হচ্ছে নীলমণি, তার ছেলে রামমণি, তার ছেলে দ্বারকানাথ, তার ছেলে দেবেন্দ্রনাথ, তার ছেলে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ছেলে হচ্ছে রথীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের আরেকটা ছেলে ছিল যে হচ্ছে 7 বছর না 8 বছরে মারা গেছে, আর এই হচ্ছে ছেলে, আর বাকিগুলো হচ্ছে রবীন্দ্রনাথের সব মেয়ে ছিল, বুঝছো?
কে জানতে চাইছো এটা? স্লাইড। আচ্ছা তাহলে থাকো আজকে এই পর্যন্তই। আর বলো ক্লাসের পিডিএফটা হ্যাঁ ক্লাস ক্যাপশনে পিডিএফ পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ পিডিএফ ক্লাস ক্যাপশনে পেয়ে যাবো। আল্লাহ হাফেজ।